পরিবেশটা যেন থমথমে নিস্তেজ করে তুলেছে। রাত ঠিক 1:40 যেন পরিবেশটা এক অন্যরকম করে তুলেছে। নির্জন রাস্তা, কোনো মানুষের আনাগোনা নেই। সেই রাস্তার মাঝখানে অজানা এক আগন্তুক, পরনে কালো জ্যাকেট, মুখে কালো মাস্ক পরিহিত এক আগন্তুক বাইকের ওপর বসে সিগারেট টানছে। হঠাৎ করে সামনে গাড়ি এইভাবে ব্রেক কষায় সুমিত হলো কিছুটা। গাড়ি থেকে নেমে আগন্তুকের সামনে গিয়ে রাকিব নামের ছেলেটি বলে উঠল, কে রে তুই? আর এইভাবে রাস্তার মাঝখানে বাইকের উপর বসে আছিস কেন? তারপর আগন্তুক উচ্চস্বরে হাসতে হাসতে বলে উঠল, বনের রাজা সিংহ। সিংহ যখন একাই জঙ্গলে শিকার করতে নামে, তখন সে জঙ্গলটাকে নিজের আয়ত্তে নিয়ে সে শিকার করতে নামে। ওপাশ থেকে রাকিব বলে উঠল, তুই কে রে? আর এসব কি বলিস? আর রাস্তার মাঝখান থেকে সরে দাঁড়া, আমাকে যেতে হবে। ওপাশ থেকে আগন্তুক বলে উঠল, আমি হলাম তোর মৃত্যু। তারপর অজানা আগন্তুক তার বন্দুক বের করে রাকিবের পায়ে গুলি চালায়। রাকিব গিয়ে দূরের সিটকে পড়ল, ব্যথায় কুকরাচ্ছে। ওপাশ থেকে রাকিব নামের ছেলেটি ভয় জড়ানো গলায় বলে উঠল, কে কে তুই? আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। এরপর আগন্তুক একটা ধারালো চাইনিজ কুড়াল বের করে রাকিবের সামনে গিয়ে গলায় এক পোঁচ দিল। রাকিব যেন গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। কিছু সময় পর রাকিব মারা যায়। আগন্তুকের হাতে চাইনিজ কুড়াল দিয়ে যেন ইচ্ছে মতো কোপাতে লাগলো। দেখে মনে হচ্ছে কলা গাছ কাটছে। তারপর আগন্তুক একটা ফল কাটা ছুরি বের করে গায়ে লিখে দেয় এসকে, তার পাশে একটা চিঠি রেখে বাইকের কাছে এসে বাইক স্ট্যান্ড করে অন্ধকারে হাওয়ায় মিলিয়ে যায়। সকালবেলায় একজন বৃদ্ধ লোক ওখান দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ দেখে রাস্তার মাঝখানে একটি লাশ। দেখতে পায় বৃদ্ধ লোকটি লাশটিকে আটকে ওঠে। আর কিছু সময় পর পুলিশ আসে ওখানে। পুলিশ অফিসার রেজওয়ান লাশের কাছে এসে লাশটিকে পর্যবেক্ষণ করতে থাকে। এমন সময় হাবিলদার এসে বলতে লাগলো, স্যার, লাশের পাশে এই চিঠিটা পাওয়া গেছে। ওপাশ থেকে পুলিশ অফিসার রেজওয়ান চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে শুরু করে। মাস্টার মাইন্ড ইজ ব্যাক। খেলবো আপনাদের স্টাইলে, ধ্বংস করব আমার স্টাইলে। মাস্টার মাইন্ড রহস্য। রেজওয়ান ভাবতে থাকে এই চিঠি আর এই লাশের গায়ে লেখা এসকে এর কি রহস্য থাকতে পারে। তার কিছুক্ষণ পর হাবিলদার এসে বলতে লাগলো, স্যার, এই লাশটাকে যে মেরেছে নিশ্চিত তার মাথায় সমস্যা আছে। ওপাশ থেকে অফিসার রেজওয়ান বলে উঠল, কেন? তোমার এমন মনে হলো কেন? ওপাশ থেকে বলে উঠল, স্যার, সমস্যা না থাকলে কি কেউ কাউকে এমন নির্মম ভাবে মারতে পারে? তারপর পুলিশ লাশটাকে নিয়ে পোস্টমর্টমে নিয়ে যায়। এমপি খবর পেয়েছে তার ছেলেকে খুন করেছে। এমপি তার ছেলের লাশের কাছে এসে কান্নায় ভেঙে পড়েছে। এমপি পুলিশ অফিসারকে এসে ঝাঁঝালো গলায় বলতে লাগলো, অফিসার, আমার ছেলেকে যে খুন করেছে তাকে আমি আগামী 1 সপ্তাহের মধ্যে দেখতে চাই। তারপর অফিসার ঠিক আছে বলে চলে যায়। পরের দিন সকালবেলায় মোবাইলের শব্দে ঘুম ভাঙলো। নিলয়ের ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রাফি নামের ছেলেটি বলে উঠল, নীল, তুই কোথায় আছিস? আজ ভার্সিটিতে যাবি না? আসছে, তুই একটু ওয়েট কর। কিছুক্ষণ পর নিলয় ভার্সিটিতে চলে আসে। নিলয় হচ্ছে এই গল্পের নায়ক। নিলয় আসতেই রফি নিলয়ের কাছে গিয়ে বলতে লাগলো, কি রে, তোর আসতে এত লেট হলো কেন? ওপাশ থেকে নিলয় বলে উঠল, রাস্তার জ্যামে আটকে পড়ে গেছিলাম। নিলয় এই কলেজে অনার্স 2য় বর্ষে ট্রান্সফারে হয়ে এসেছে। কয়েক সপ্তাহ হলো নতুন এসেছে, তবে ভর্তির পর কলেজে খুব একটা আসে না। আধব এমন সময় রাফি বলে উঠল, কালকের ব্রেকিং নিউজটা কি শুনেছিস? এলাকার এমপি ছেলেকে যেন খুন করেছে, লাশের গায়ে লিখে দিয়ে গেছে এসকে। আর এই এসকে একজন ভয়ঙ্কর মাফিয়া কিং। 3 বছর আগে পুরো শহরে এসকে মাফিয়ার রাজত্ব করত। তার কথা শুনলে মানুষ ভয়ে আতঙ্কে হয়ে যেত। তারপর ওকে আর দেখা যায়নি। ওপাশ থেকে নিলয় বলে উঠল, তুই কি এসকে কে কখনো দেখেছিস?
ওপাশ থেকে রাফি বলে উঠল, না, তাকে কখনো কেউ দেখেনি। আজ পর্যন্ত যেই দেখেছে সেই মরে গেছে, নয়তো তার অস্তিত্ব হারিয়ে গেছে। আচ্ছা চল ক্লাসে যাই। তারপর ওরা দুজন ক্লাসরুমে চলে যায়। এখন স্যার আসেনি, ওরা দুজন বসে বসে আছে। ক্লাসে সবাই নিলয়কে দেখে হাসছে, কারণ নিলয় দেখতে একদম খ্যাত টাইপের। সে কারণে তার সাথে কেউ কথা বলে না, শুধু রাফি ছাড়া। নিলয় যেদিন কলেজে ভর্তি হয় তখন থেকে রাফি সাথে পরিচয় হয় নিলয়ের। কিছু সময় পর স্যার একটি মেয়েকে নিয়ে ক্লাসে প্রবেশ করে। সবার উদ্দেশ্যে বলতে লাগলো, গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এ হলো জান্নাত। আজ থেকে এ তোমাদের নতুন বান্ধবী। পরিচয় হয়ে নাও সবাই। তারপর স্যার ক্লাসরুম থেকে চলে যায়। জান্নাত আক্তার। জান্নাত হচ্ছে আমাদের এই গল্পের নায়িকা, দেখতে অনেক সুন্দর, স্মার্ট ও রূপবতী। তারপর জান্নাত নীলের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর জান্নাত ক্লাসে শুধু নীলের দিকে কিছু সময় পর পর দেখতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, এই ছেলেকে দেখে আমার এমন কেন মনে হচ্ছে আমার অনেক কাছের কেউ। জান্নাত এসব ভাবতে লাগে। কিছু সময় পর ক্লাস শেষ করে চলে আসে সবাই ক্যাম্পাসে। মাঠে নিলয়কে দেখে সবাই মজা নিতে থাকে। ওরা সবাই নিলয় মাথা নিচু করে নেয়, যেন ওখান থেকে চলে যেতে নিলেই জান্নাতের সাথে ধাক্কা খায়। আকস্মিক ধাক্কা খাওয়ায় ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দেয় আর বলতে থাকে, কুত্তার বাচ্চা, চোখে দেখতে পাস না? তোদের মতো ছেলেদের আমার ভালো করে জানা আছে, মেয়ে দেখলেই গায়ে পড়তে মন চায়। এই বলে জান্নাত সেখান থেকে চলে যায়। আর নিলয় গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর ক্যাম্পাসের সকল ছাত্রছাত্রীরা হাসতে থাকে। রাফি নিলয়ের কাছে এসে কলেজ থেকে বাসায় চলে যায়। রাতের বেলায় অজানা এক আগন্তুকের ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রহিম নামের ছেলেটা বলে উঠল, ভাই আজকে রাতে মিশন আছে, খবর পেয়েছি আজকে রাতে উত্তরা হাইওয়ে কাছে কিছু মেয়েদের বিদেশে পাচার করা হবে। আর এটাও জেনেছি এটা ডিজে গ্যাংয়ের লিডারের কাজ, ওখানে গ্যাংয়ের লিডারও থাকবে। তারপর ওপাশ থেকে আগন্তুক বলে উঠল, তোর সব রেডি কর, আমি আসছি। মাস্টারমাইন্ড গেম কেবল শুরু মাত্র। সবাই খেলে রং দিয়ে হোলি, আর আমি খেলবো রক্ত দিয়ে। তারপর আগন্তুক জোরে জোরে হাসতে থাকে। এর কিছু সময় পর আগন্তুক বেরিয়ে যায় তার গন্তব্যে। কিছু সময় যাওয়ার পর সেখানে মুখ পেছে যায়। সেখানে গিয়ে দেখে একটা ট্রাকে অনেকগুলো মেয়েদের চিৎকার শোনা যাচ্ছে। আগন্তুক সেখানে পৌঁছাতেই একটি লোক বলে উঠল, ওই কিরে, তুই এইখানে কিভাবে এলি? আর জানিস আমরা কারা? আমরা হলাম ডিজে গ্যাংয়ের লোক। তারপর আগন্তুক তার ধারালো চাইনিজ কোরালটা বের করে আশেপাশে লোকগুলোকে কলা গাছের মতো কোপাতে থাকে, যেন রক্তে লাল করে ফেলেছে জায়গাটা। কিছুক্ষণ পর তাদের লিডার সেখানে উপস্থিত হয়। এসব দেখে ডিজে দেখে তার লোকগুলো মৃত লাশ হয়ে পড়ে আছে। সামনে তাকাতেই দেখে একজন আগন্তুক হাতে চাইনিজ কুড়াল নিয়ে বসে আছে। এসব দেখে ডিজে বলতে শুরু করে, এই কে তুই? আমার লোকগুলোকে মারলি কেন? তারপর আগন্তুক উচ্চস্বরে হাসতে হাসতে বলে উঠল, সিংহর গুহায় শিকার কখনো নিজে থেকে আসে না। মাস্টারমাইন্ড জগতের কিং তোর এই শহরে কেবল ময়লা মাত্র, তোদের মৃত্যু। আগন্তুক জোরে জোরে হাসতে শুরু করে। এক নিমিষেই আগন্তুক ডিজে গ্যাংয়ের লিডারের কাছে গিয়ে তার হাতে আঘাত করে। ডিজে চিৎকার করে ওঠে ব্যথায়। এরপর আগন্তুক বলে উঠল, বল তোদের বসকে। ওপাশ থেকে ডিজে কাদো কাদো অবস্থায় বলে উঠল, ভাই আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। আমি বলছি এ এলাকার এমপি। এটা শোনার পর আগন্তুকের চাইনিজ কুড়ালটা নিয়ে ইচ্ছে মতো কোপাতে থাকে। তার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দেয়। তার লাশের গায়ে লিখে দেয় এসকে। তারপর রহিম সেখানে পৌঁছে দেখে তাদের ভাই দাঁড়িয়ে আছে হাতে চাইনিজ কোরাল নিয়ে। রহিম কাছে গিয়ে বলতে লাগলো, ভাই আপনি আমাদের আসার আগে সব শেষ করে ফেলছেন। তারপর আগন্তুক বলে উঠল, এসকে যখন যে কাজে যায় তখন সে কখনো দেরি করে না। আচ্ছা তোরা কাজ কর, এই মেয়েগুলোকে নিয়ে ওদের বাসায় পৌঁছে দে। এই বলে এসকে আর বাইকটা নিয়ে অন্যত্রকারে মিলিয়ে যায়। এরপর রহিম মেয়েগুলোরে কাছে যেতেই
মেয়েগুলো রহিম দেখে ভয় পেতে লাগলো। রহিম বলতে লাগলো, আপনারা প্লিজ ভয় পাবেন না, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না, আমরা আপনাদের সবার বাসা পৌঁছে দেব। তারপর রহিম ওখানে থাকা সব মেয়েদেরকে নিয়ে ওর লোকেরা মিলে সবাইকে সবার বাসায় পৌঁছে দেয়। সকালবেলায় খবরে নিউজ ছাপানো হয়। ব্রেকিং নিউজ, আমি সাজিদ আপনাদের মাঝে একটি খবর নিয়ে হাজির হয়েছি। গতকাল রাতে কে বা কারা এই শহরের সবচেয়ে বড় ভয়ঙ্কর সন্ত্রাসী ডিজিকে হত্যা করেছে। বিস্তারিত আমরা চলে যাব পুলিশ অফিসারের কাছে। ওপাশ থেকে পুলিশ অফিসার বলে ওঠে, দেখুন, এই খুনগুলো কে বা কারা করছে আমরা তদন্ত করে খুব তাড়াতাড়ি খুনিকে আইনের আওতায় নিয়ে আসব। ওপাশ থেকে সাংবাদিক বলে উঠল, তো দর্শকবিন্দু, আপনারা দেখতে পেলেন, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন 24 টিভি। তারপর হাবিলদার আসে অফিসার রেজওয়ানের কাছে এসে বলতে লাগে, স্যার, আগের মতো লাশের পাশে একটা চিঠি পেয়েছি। জঙ্গলে সিংহ যখন গর্জে ওঠে তখন কিছু প্রাণীর ভয়ে আতঙ্কিত হয়ে যায়। আর আমি কেবল আতঙ্ক নই, আমি ইতিহাস। তারপর রেজওয়ান চিঠিটা পড়া শেষ করে তার লাশগুলোকে পেস্টমর্টিং এর জন্য পাঠিয়ে দেয়। চলে আসে পুলিশ স্টেশনে চলে আসে। আর অন্যদিকে এসপি তো রাগে গর্জে ওঠে, বলে উঠল, এসকে 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 প্রথমত আমার ছেলেকে মেরেছে, এরপর আমার এই ব্যবসা শেষ করে ফেলছে। এই বলে এমপি ওর ফোনটা বের করে কাউরে কল করলো। ফোনের ওপাশ থেকে কি বললো তা শোনা গেল না। অন্যদিকে রেজওয়ান বসে বসে ভাবছে কে এই এসকে, বা কি তার উদ্দেশ্য, আর এই রকম প্রভাবশালী লোকগুলোকে কেনই বা খুন করছে। হঠাৎ ভাবনাতেই ফোনটা বেজে উঠল। হাতে রিসিভ করতেই ডিআইজি স্যার বলে উঠল, রেজওয়ান, যত দূরত্ব পারো এসকে ধরে আনো, উপর থেকে চাপ আসছে। আর হ্যাঁ, আমি আগে থেকেই আরেকজন অফিসারকে পাঠিয়েছি, তোমার ইমেলে সব ডিটেলস পাঠিয়ে দেব। এই বলে ফোনটা রেখে দেয়। আর রেজওয়ান ভাবতে লাগলো। ভাবনার স্যাদ ঘটিয়ে ফোনটা হাতে নিয়ে ইমেল ওপেন করতেই দেখে একটা মেয়ের ছবি। তারপর রেজওয়ানের ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একজন লোক বলে উঠল, স্যার, আপনাকে তাড়াতাড়ি আসতে হবে, ম্যাডামকে সামলাতে পারছি না আমরা। তারপর রেজওয়ান তার গাড়ি নিয়ে চলে যায় হাসপাতালে দিকে। কিছুক্ষণ পর পৌঁছে গিয়ে দেখে তার প্রিয়সী পাগলামো করছে। তার কাছে গিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। তারপর রেজওয়ান তার প্রিয়সীকে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আরে পাগলি, তুমি কাঁদছো কেন? এই দেখো, আমি চলে এসেছি। তুমি প্লিজ কান্না করো না, আমি তোমার পাশে আছি। কি হয়েছে তোমার? তোমার কিচ্ছু হবে না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কে এই মেয়ে, যার কথা শুনে রেজওয়ান ছুটে আসলো। গল্পের সাথে থাকুন, সব বুঝতে পারবেন। পরের দিন সকালে নিলয় কলেজের গেট দিয়ে প্রবেশ করতেই ওপাশ থেকে আরিয়ান নামের একটি ছেলে বলে উঠল, ওই খেতে দিগায়। আরিয়ান হচ্ছে এই খানকার ভিপির ছেলে। ভার্সিটির সবাই ওকে ভয় পায় প্রতিদিন। যাকে পাবে তাকে র‍্যাক দিবে। এমনকি এই কলেজে প্রিন্সিপালও কিছু করতে পারে না। নিলয় ওদের কথা মতো ওদের কাছে চলে যায়। নিলয় যেতেই আরিয়ান এসে দুই গালে দুটো চড় বসিয়ে বলে, ওই তুই জানিস না আমরা এই কলেজের সিনিয়র, প্রথমত তুই আমাদের সালাম দিসনি। এই তোরা বল, একে আজ কি করা যায়? ওপাশ থেকে তিহার নামে ছোট বলে উঠল, ছেড়ে দিন ভাই, আমি এটা করতে পারবো না ভাই, আমাকে ছেড়ে দিন ভাই, আমি আপনাদের কি ক্ষতি করেছি? তারপর আরিয়ানের সাথে থাকা ছেলেগুলো ওকে ওই মেয়েদের ছোট ছোট জামা পরিয়ে দেয়। নিলয়কে সব কলেজের ছেলে মেয়ে দেখে মজা নিতে থাকে, যেন ফ্রিতে সিনেমা দেখছে। নিলয় মাথা নিচু করে কান্না করছে। এমন সময় রাফি এসব দেখে ওদের কাছে গিয়ে বলে উঠল, ভাই, নিলয়কে ছেড়ে দিন, ও এখানে নতুন, তাই আপনাদের চিনতে পারেনি, দয়া করে ওকে ক্ষমা করে দিন। আরিয়ান রাফিকে বলে উঠল, শোন, এই ক্ষেত্রকে যদি আমার চোখের সামনে দেখি তাহলে খবর আছে। তারপর ওরা ওখান থেকে চলে যায়। রাফি নিলয়ের কাছে আসতেই রাফি বলে উঠল, নিলয়, তুই ওদের কাছে কেন গিয়েছিলি? তুই এখানে নতুন, তাই জানিস না? আরিয়ান হলো এই কলেজের ভিপির ছেলে। এই কলেজের সবাই ওকে ভয় পায়, তাই তুই ওদের থেকে দূরে থাকবি। তারপর নিলয় কলেজ থেকে বাসায় চলে যায়। পরের দিন নিলয় কলেজের গেট দিয়ে প্রবেশ করে একটু দূর যেতে হঠাৎ করে ধাক্কা খায় আকাশমিত
ধাক্কা খাওয়ার মানুষ টিকে থাকে। আপনারা আবার ভাবছেন কার সাথে ধাক্কা লেগেছে, এ আর কেউ না, জান্নাত। রেগে গিয়ে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দেয়, বলতে লাগে, জানোয়ারের বাচ্চা, চোখে দেখতে পাস না? মেয়ে মানুষ দেখলে গায়ে পড়তে মন চায়। নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছিস কখনো? দেখতে তো পুরাই খ্যাত। এই বলে জান্নাত ওখান থেকে চলে যায়। নিলয় গালে হাত দিয়ে আছে। এমন সময় রাফি গেট দিয়ে প্রবেশ করতেই দেখে নিলয়। কাছে এসে বলে উঠল, কিরে তোর গালে হাত দিয়ে আছিস কেন এভাবে? নিলয় বলে উঠল, কই নদ, চল ক্লাসে যাই। তারপর ওরা দুজন ক্লাসে প্রবেশ করে বেঞ্চ বসে কিছুক্ষণ পর স্যার আসে। তারপর স্যার বলে উঠল, তোমাদের কালকে এক্সাম আছে, জানো তো তোমরা সবাই। তোমাদেরকে একটি প্রশ্ন করি, আমরা মানুষেরা কেন অহংকার করি? তখন স্যারের কথায় রাইসা নামের মেয়েটি বলে উঠল, যখন কারোর টাকা বা জমি জমা হয় তখন সে ভাবি আমি বড় লোক। তারপর রাফি বলে উঠল, অফিস, সমাজ বা রাজনীতির চেয়ার মানুষকে অহংকারী করে। তারপর জান্নাত বলে উঠল, টাকা, সৌন্দর্য, ক্ষমতা সবই সাময়িক। মানুষ একদিন মাটির নিচেই চলে যায়, সাথে কিছুই নিতে পারে না, শুধু ভালো কাজ আর বিনয়ী আচরণই থেকে যায় মানুষের স্মৃতিতে। তারপর সবাই যে যার মতো উত্তর দিতে থাকে। স্যার বলে উঠল, আর কারোর কিছু বলার আছে? নিলয় দাঁড়িয়ে বলে, স্যার, আমরা মানুষেরা কেন অহংকার করি? তার কারণ আসলে অহংকার আসে তখনই যখনই আমরা ভুলে যাই সবকিছুই সাময়িক, সবকিছুই ক্ষণস্থায়ী। যে সৌন্দর্য নিয়ে আমরা গর্ব করি তা একদিন মুছে যাবে। যে টাকা বা পদমর্যাদা নিয়ে আমরা অহংকার করি তা মৃত্যুর সাথে এক মুহূর্তে শেষ হয়ে যাবে। ইসলামে বলা হয়েছে, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, কারণ অহংকার মানে হলো নিজের অবস্থানকে অন্যদের চেয়ে বড় মনে করা, অথচ সৃষ্টিকর্তার কাছে সবাই সমান। এতক্ষণ ধরে নিলয়ের কথাগুলো শুনছিল স্যার। কথাগুলো শুনে স্যার আর ক্লাসের সবাই হাততালি দিতে থাকে। স্যার ধন্যবাদ বলে ক্লাস শেষ করে চলে স্যার। তারপর নিলয় কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে চলে আসে সবাই বাসায়। অন্যদিকে জান্নাত ওর বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে জান্নাত ওর সেলফে বসে কাজ করতে লাগে। এমন সময় বাসার গেটের দারোয়ান চাচা ভিতরে প্রবেশ করে বলে উঠল, জান্নাত মা, একজন লোক এসে তোমাকে এটা দিতে বলল, এই গিফটটা। আমি জিজ্ঞাসা করায় আপনি নাকি তাকে চিনেন? দারোয়ান জান্নাতকে গিফটটা হাতে দিয়ে চলে যায়। জান্নাত ভাবতে থাকে, কি দিল এই গিফট, এইসব ভাবতে থাকে। জান্নাত গিফটটা খুলে দেখে ভিতরে একটা চিঠি আর একটা ম্যাগাজিনের বই। বইটি হাতে নিয়ে পড়তে থাকে। এসকে দ্য রকস্টার কিং ছবিতে বসে আছে, মুখে কালো মাস্ক, পরনে কালো জ্যাকেট। ওর উপর লেখা আছে এসকে, নিচে বড় বড় অক্ষরে লেখা আছে মাফিয়া দ্য রকস্টার কিং। সে খেয়াল করলো হাতে একটা ড্রাগনের ট্যাটু। জান্নাত দেখতে একটা চিঠি, তারপর চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে লাগলো। তুমি যাকে খুঁজছো সে কেবল একজন রহস্য মাত্র। তুমি রহস্যের উন্মোচন করতে যেও না, নয়তো তুমি নিজেই রহস্যের মধ্যে পড়ে যাবে। তুমি তাকে খোঁজো যে তোমার বাবাকে খুন করেছে। তুমি তাকে খোঁজো যে তোমার আশেপাশে ছায়া হয়ে আছে, যেটা তোমার জীবনের অস্তিত্ব। দেখা হবে কোন এক অজানায়। চিঠিটা পড়া শেষ করে জান্নাত দেখে গিফটের ভিতরে একটা ছোট্ট পেন ড্রাইভ। ওটা হাতে নিয়ে ল্যাপটপে ওপেন করতেই একটা ভিডিও। ওটা ওপেন করতে দেখে একটি লোক একটি অন্ধকার রুমে চেয়ারে বেঁধে রেখেছে। লোকটি আর কেউ নয়, এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আদনান সাহেব। তারপর একটি লোক ঘরের ভিতরে প্রবেশ করে, আদনানের কাছে এসে গুলি করে মেরে ফেলে। জান্নাত এটা দেখে কান্নায় ভেঙে পড়ে। তার বাবাকে খুন করেছে। জান্নাত তার বাবার খুনের প্রতিশোধ নিতে চায়। এই শহরে এসেছে। জান্নাত আর তার বাবার ছবিটা নিয়ে কান্নায় ভেঙে পড়ে। জান্নাতের আপন বলতে ওর বাবাই ছিল এই পৃথিবীতে। জান্নাতের মা নেই। জান্নাতের যেদিন জন্ম হয় সেই দিন হসপিটালে মৃত্যুবরণ করেন তার মা। ছোট থেকে বড় হয়েছে তার বাবার কাছে। আর জান্নাত বলে উঠল, আমার বাবাকে যে খুন করেছে তাকে আমি ছাড়বো না, তাকে আমি নিজের হাসতে হাসতে দেব, ছাড়বো না তাকে। এই বলে জান্নাত তার ল্যাপটপ নিয়ে বসে বসে কিছু ইনফরমেশন বের করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে পুলিশ অফিসার রেজওয়ান চলে আসে একটা ফ্ল্যাটে। ভেতরে ঢুকতেই চলে যায় একটি রুমে।
দেখে তার বউ শুয়ে আছে। কাছে গিয়ে আলতো করে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর রেজওয়ান ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর কাজের লোক এসে খাবার দিয়ে যায়। তারপর রেজওয়ান স্ত্রীকে ডেকে খাবার খাইয়ে দেয়। খাবার খাওয়া শেষ করে রেজওয়ান তার স্ত্রীকে নিয়ে শুয়ে পড়ে। এমন সময় রেজওয়ান বলে উঠল, রিয়া, তোমার বাবা মাকে যারা যারা হত্যা করেছে, তোমার যে এই অবস্থা করেছে, তাদের সবার অবস্থা ভয়াবহ হবে। রেজওয়ান এই বলে তার প্রিয়সীকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমের রাজ্য পাড়ি দেয়। পরের দিন সকালে কলেজের গেট দিয়ে প্রবেশ করছে নিলয়। কিছু দূর যেতেই দেখে আরিয়ান একটি মেয়েকে র‍্যাগ দিচ্ছে। নিলয় দেখে ওই মেয়েটি ওড়না নিয়ে টানছে ওরা। নিলয় সেখানে গিয়ে মেয়েটির ওড়নাটা নিয়ে মেয়েটিকে দিয়ে দেয়। এতে আরিয়ান প্রচুর রেগে যায় আর বলে, কুত্তার বাচ্চা, তোকে আমি আজকে ওই সবাইকে মার। এই বলে ওরা সবাই নিলয়কে মারতে থাকে। মারতে মারতে রক্তাক্ত করে দেয়। তারপর ওখানে রাফি আসতেই দেখে নিলয় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রাফি নিলয়ের কাছে যেতেই বলতে লাগলো, নিলয়, তোর এই অবস্থা হলো কি করে? ওখান দিয়ে জান্নাত হেঁটে যাচ্ছিল। হঠাৎ দেখতে পেল নিলয় পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। জান্নাত সেখানে গিয়ে নিলয়কে নিয়ে হাসপাতালে চলে আসে। জান্নাত একটু পর ডাক্তার বেরিয়ে আসে। রাফি ডাক্তারের উদ্দেশ্যে বলে উঠল, ডাক্তার, আমার বন্ধু এখন কি অবস্থা? জান্নাত বলে উঠল, রোগীর অবস্থা এখন মোটামুটি ভালো আছে, তবে কিছুদিন রেস্টে থাকতে হবে। আমরা কি এখন দেখা করতে পারি? ডাক্তার বলে উঠল। হ্যাঁ, পারেন। তারপর জান্নাত আর রাফি ভিতরে প্রবেশ করে। রাফি বলে উঠল, এখন তোর কেমন লাগছে? আর তোকে কতবার মানা করেছি আরিয়ানের কাছে কখনোই যাবি না। আচ্ছা, যাই হোক, আমি বাইরে যাচ্ছি খাবার আনতে। এই বলে সেখান থেকে চলে যায় রাফি। আর জান্নাতের হঠাৎ করে একদিকে চোখ আটকে যায়। দেখে নিলয়ের হাতে একটা ড্রাগনের ট্যাটু আঁকা। জান্নাত মনে করার চেষ্টা করে কোথায় যেন দেখেছে এই ট্যাটু, কিন্তু মনে করতে পারছে না। জান্নাত বলে উঠল, সরি, তোমাকে সেদিন কলেজে সবার সামনে চড় মেরেছে, আমাকে ক্ষমা করে দিও নিলয়। আর তুমি এখানে থাকো কোথায়? নিলয় এই কথা শোনার কিছুটা অবাক হলো। তারপর বলল, আমি এখানে একটা বস্তিতে থাকি। তারপর জান্নাতের ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কি বলল তা আপনারা পরে জানতে পারবেন। এখন চলুন গল্পে ফেরা যাক। তারপর জান্নাত সেখান থেকে চলে যায়। পুলিশ স্টেশনে পৌঁছে দেখে রেজওয়ান গম্ভীর ভাব নিয়ে বলে উঠল, জান্নাত, তুমি কি জানতে পেরেছো এসকে এর বিষয়ে কোনো ইনফরমেশন পেয়েছো কি? জান্নাত বলে উঠল, স্যার, আমি কিছু ইনফরমেশন পাইনি স্যার, তবে আমি এটুকু জানতে পেরেছি যে এসকে কোনো সাধারণ মানুষ নয় স্যার। তবে স্যার, আমার মনে হচ্ছে ও ছদ্মবেশ ধারণ করেছে। তারপর রেজওয়ান বলে উঠল, ভালো করে খোঁজ নিতে হবে। কয়েক সপ্তাহ পর অন্ধকার রুমে বসে আছে এক আগন্তুক। হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে ওপাশ থেকে রহিম বলে ওঠে, ভাই, আজ রাতে মিশন আছে, খবর পেয়েছি ভার্সিটিতে ড্রাগস পাচার করা হবে আজকে রাতে। এটাও জেনেছি ওখানে ভিপির ছেলে থাকবে। আর তারপর আগন্তুক বলে উঠল, তোরা তৈরি থাক, আমি আসছি। তারপর আগন্তুক তার বাইক বের করে চলে যায়। তার গন্তব্য পৌঁছে দেখে আরিয়ান আর কিছু লোক ওখানে ড্রাগন পাচার করছে। ওদের সামনে যেতেই আরিয়ান বলে উঠল, ওই কে রে তুই? তারপর আগন্তুক হাসতে হাসতে বলে উঠল, অন্ধকার জগতের কিং। তারপর আগন্তুক তার চাইনিজ কুড়াল বের করে নিমিষের মধ্যে আশেপাশে লোকগুলোকে এমনভাবে ধ্বংস করেছে যেটা দেখে আরিয়ান ভয় পেয়ে বলতে থাকে, কে তুই? আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না, আমায় ছেড়ে দে। আগন্তুক তার চাইনিজ কুড়ালটা হাতে নিয়ে তার বুকের উপর একের পর এক কোপাতে থাকে, যেন এক হিংস্র রূপ ধারণ করেছে। তারপর ওখানে রহিম আসতেই আগন্তুক বলে উঠল, এই লাশটাকে কলেজে মাঠে ফেলে দিয়ে আয়। তারপর আগন্তুক তার বাইকের কাছে এসে বাইক নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। কিন্তু আগন্তুক জানে না তার পেছনে একজন তাকে কেউ ফলো করছে। তারপর আগন্তুক একটা বাড়িতে আসে। ভেতরে ঢুকতেই একটা রুমে প্রবেশ করতেই রিয়া নামের একটি মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে। কাঁদো কাঁদো অবস্থায় বলে ওঠে, ভাইয়া। এই কথা শোনার পর
আগন্তুক যেন বিশ্বাস করতে পারছে না যে তার বোন তাকে ভাই বলেছে। হাসতে হাসতে বলে উঠল, বোন, তুই ঠিক হয়ে গেছিস বোন, তুই কথা বলতে পারছিস, আমি স্বপ্ন দেখছি না তো? এই বলে তার বোনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। হঠাৎ করে পেছন থেকে মেইলি কণ্ঠে বলে উঠল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সামনে তাকাতেই দেখে তার চিরচেনা মুখ, দেখে খুব অবাক হলো। তারপর বলে উঠল, নিলয়, তুমি? তুমি যে এখানে আসবে সেটা আমি আগে থেকে জানতাম, কারণ আমি তোমাকে এখানে এনেছি, কারণ তোমার অনেক কিছু জানা বাকি আছে, অনেক রহস্য। এতক্ষণ ধরে জান্নাত নিলয়ের কথা গুলো শুনছিল। এমন সময় রিয়া বলে উঠল, ভাইয়া, কি এই মেয়ে, আর তোর সাথে এর কিসের সম্পর্ক? ওপাশ থেকে রেজওয়ান বলে উঠল, আমি বলছি কিসের সম্পর্ক। রেজওয়ানকে দেখে জান্নাত অনেকটাই অবাক হলো। তারপর বলে উঠল, রেজওয়ান, আপনি এখানে, আর আপনার এদের সাথে কিসের সম্পর্ক? ওপাশ থেকে, আমার এদের সাথে কিসের সম্পর্ক জানতে চাও? আজ থেকে প্রায় 4 বছর আগে দিনটি ছিল শনিবার। বিয়ে বাড়িতে মেতে উঠেছে উৎসবে। রিয়া আর রেজওয়ানের বিয়ে। দীর্ঘ 1 বছর রিলেশন করার পর আজ যেন তাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। চলুন তাদের পরিবার সম্পর্কে জেনে আসি। নিলয়ের বাবা আফজাল সাহেব, উনি একজন লয়ার, আইনজীবী, ও নিলয়ের মা একজন গৃহিণী, এবং নিলয়ের চাচা একজন সায়েন্টিস্ট, ওর চাচি গৃহিণী। এই হচ্ছে তার পরিবার। অন্যদিকে রিয়া মন খারাপ করে বসে আছে। রিয়ার বড় আম্মু বলে উঠল, বাহ, আমাদের মেয়েটাকে যেন আজকে অনেক সুন্দর লাগছে, কারণ নচন না লাগুক। তা আমার আম্মুটার মন খারাপ কেন, কি হয়েছে? এসব বলতেছিল তখন রিয়া বলে উঠল, দেখো না বড় আম্মু, আজকে আমার বিয়ে, অথচ নিলয় ভাইয়ার কোনো খোঁজ নেই। আরে পাগলি মেয়ে, এইটা নিয়ে কেউ চিন্তা করে? নিলয় বলেছে তো চলে আসবে, পাগলি একটা। এই বলে বড় আম্মু নিচে চলে যায়। কিছুক্ষণ পর নিলয় বাড়িতে পৌঁছে যায়। ভেতরে ঢুকতেই তার বাবাকে এসে জড়িয়ে ধরে বলে উঠল, বাবা, তুমি কেমন আছো? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? তোর আগামী পরশু আসার কথা, আজ এলি যে? নিলয় তার বাবাকে বলল, আমি ব্যস্ত ছিলাম কাজে। বাড়ির সবাই নিলয়কে দেখতে পেয়ে সবাই বেশ যেন খুবই খুশি হয়ে পড়েছে। এতদিন পর দেশে ফিরেছে। নিলয় তার মাকে বলে উঠল, মা, তোমার মেয়ে কোথায়? ওপরে আছে, তোর জন্য মন খারাপ করে বসে আছে, তোর জন্য অপেক্ষা করছে, যা গিয়ে বোনের রাগ ভাঙা। নিলয় তার মায়ের কথা মতো ওপরে চলে যায়। পৌঁছাতে রিয়ার 2 চোখ হাত দিয়ে ধরতেই রিয়া পেছনে ফিরে দেখে তার ভাই এসেছে। রিয়া নিলয়কে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রিয়া বলে ওঠে, ভাইয়া, তুই জানিস আমি তোকে কত মিস করেছি। ভাইয়া, ভালো হবে না বলে দিচ্ছি। নিলয় সেখান থেকে দৌড়ে চলে যায় তার রুমে। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখে বাড়িতে মেহমান। বিয়ে বাড়ি বলে কথা। নিলয়ের বাবা একটি লোকের সাথে কথা বলতেছিল। হঠাৎ নিলয়কে ডাক দিল আর বলল, নিলয়, এনাকে চিনতে পারছি, এ হচ্ছে তোর আঙ্কেল, ছোটবেলায় এই আঙ্কেলের বাসায় যেতি। নিলয় মাথা নাড়িয়ে না সম্মতি জানালো। তারপর তার বাবা সব বলল। যা শুনে নিলয় বুঝতে পারলো। দেখতে দেখতে বরযাত্রী চলে আসলো। সবাই বর এসেছে বলে উৎসবে মেতে উঠেছে। গেট পেরিয়ে বরের আসনে বসানো হলো বরকে। তার কিছু সময় পর কাজী সাহেব এসে বিয়ে পড়িয়ে দিলেন। ওদের বিয়েটা হয়ে গেল। দেখতে দেখতে বিদায়ের সময় চলে আসলো। রিয়া কান্না করছে এবং তাকে সান্ত্বনা দিচ্ছে। নিলয় তার বোনকে জড়িয়ে ধরে কান্না করছে। নিলয় সান্ত্বনা দিয়ে গাড়ির ভেতরে বসিয়ে দিল। তারপর রেজওয়ান নিলয়ের কাছে এসে বলে উঠল, তুইও তৈরি হ বন্ধু, খুব তাড়াতাড়ি বইয়ের প্যারা নিতে। এই বলে মুচকি হাসি দিয়ে চলে যায়। নিলয় মনে মনে বলছে, যা যা সবে শুরু, আরো কত কিছু বাকি আছে তোর জন্য। মনে মনে এই কথাগুলো বলছিল নিলয়। কয়েকদিন পর আদনান সাহেব একদিন নিলয়দের বাসায় আসে। আফজাল সাহেব বলে উঠল, কিরে, তোকে দেখে মনে হচ্ছে তুই কিছু একটা নিয়ে চিন্তিত আছিস, কোনো কিছু হয়েছে? আফজাল সাহেব এটা শোনার পর কিছু সময় ভাবলো আর বলল, তুই চিন্তা করিস না, আমি এই কেসটা দেখব। আচ্ছা, এবার আমাদের সময় এসে গেছে ছেলে মেয়েদের বিয়ের কাজটা সেরে ফেলার। এই কথাগুলো বলতেছিল, কিন্তু সময় পর ওদের বাড়ির সবাই উপস্থিত হয়ে সেখানে।
আদনান সাহেব বলে আমার মেয়ে আগামী মাসে দেশে ফিরলে বিয়ের দিন ঠিক করা হবে। এসব নিয়ে আলোচনা করতে থাকে ওরা। অন্যদিকে নিলয়ের ফোনে একটা কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে মেইলি কণ্ঠে বলে ওঠে তার বড় আব্বু। নিলয়, তুই একটু আমার সাথে ল্যাবে আয় তো। নিলয় আসছে বলে ফোনটা রেখে চলে যায়। কিছু সময় পর নিলয় তার বড় আব্বুর ল্যাবে পৌঁছায়, ভিতরে প্রবেশ করে। নিলয় আসতেই তার বড় আব্বু তাকে জড়িয়ে ধরে বলে উঠল, হা হা হা, আমি পেয়েছি বিগত 2 বছর ধরে যে ফর্মুলা কাজ করতেছিলাম, আজ আমি সফল হয়েছি। বাবা তুই এখানে বস। নিলয়কে বসিয়ে দিয়ে তার বড় আব্বু ওর শরীরে একটা ইনজেকশন পোষ করে দেয়। কিছু সময় ধরে নিলয়ের শরীরটা যেন অবশ হতে লাগলো। নিলয় বলছে, আমার কেমন যেন লাগছে বড় আব্বু, আমার এমন লাগছে কেন? কিছু সময় পর আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। নিলয়ের চাচা বলে উঠল, এই ফর্মুলা আমি তোকে দিলাম। আজ থেকে তুই একজন সাধারণ মানুষ না, তোর ভেতর এমন একটা শক্তি প্রয়োগ করা হয়েছে যেটা তুই একটু পর বুঝতে পারবি বাবা। এখন চল, বাসায় যেতে হবে। নিলয় আর তার বড় আব্বু বসার দিকে রওনা দেয়। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখে একটা গাড়ি খাদে পড়ে যাচ্ছে। নিলয় গাড়ি থামিয়ে বের হয়ে এক নিমিষে গাড়িটা খাদে পড়ে যেতে নিলয় পেছন থেকে টেনে তুলে গাড়িটাকে। গাড়ির ভিতরে লোকটা অজ্ঞান হয়ে পড়ে আছে। নিলয় বুঝতে পারে তার বড় আব্বু কি বলেছিল তখন। নিলয় আর বড় আব্বু সেই লোকটিকে নিয়ে হাসপাতালে চলে যায়। একটু পর লোকটির ফ্যামিলি আসে, নিলয়কে ধন্যবাদ জানায় আর বলে, বাবা তোমার এই ঋণ কিভাবে যে শোধ করি। নিলয় বলে ওঠে ওনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আমি সেটাই করতাম যেটা আমার করা উচিত। এই বলে নিলয় আর তার বড় আব্বু বাসায় চলে আসে। পরের দিন রিয়া আর রেজওয়ান বাসায় আসতেই রিয়া নিলয়ের কাছে এসে জড়িয়ে ধরে বলে উঠল, কেমন আছিস ভাই? তোর শরীর কেমন আছে? নিলয় ভালো আছি বলে রেজওয়ান নিলয়ের কাছে এসে বলল, কিরে কেমন আছিস? নিলয় ভালো আছি বলে তার রুমে চলে। এভাবেই দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। অন্যদিকে এমপি বলে উঠল, কিলার আমাদের একের পর এক সাম্রাজ্য নষ্ট করে দিচ্ছে। আদনান, ওকে কিছু একটা করতেই হবে। ওপাশ থেকে কিলার নামের লোকটি হাসতে হাসতে বলে উঠল, হা 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 হা, এখন সময় এসে গেছে ওদেরকে শেষ করার। আদনানকে আগে শেষ করব, পিপিলিকা আর পাখা গজায় মরিবার তরে। হা হা হা, খবর পেয়েছি ওর সাথে আফাল সাহেবের হাত আছে, ওদের পরিবার শেষ করে দেব। হা 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 হা, খবর না ওদের পরিবারের। এই বলে কিলার নামের লোকটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আদনানকে ধরে এনেছে কিলার সামনে যেতেই কিলার বলে উঠল, কিরে খুব দেমাক তাই না তোর? আমার একের পর এক সাম্রাজ্য নষ্ট করে দিয়েছিস। হা 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 হা, এখন তোকে মরতে হবে। এই বলে কিলার নামের লোকটি গুলি করে মেরে ফেলে আদনান সাহেবকে। ওরা ওখান থেকে আসতেই ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয়। নিমিষের মধ্যে বাড়িটা আগুনে পড়ে যেতে থাকে। অন্যদিকে নিলয়ের ফ্যামিলি আজ অনেক বড় ঘুরতে যাচ্ছে। কিলার খবর পেয়েছে, একটি লোককে ফোন করে বলে দেয় কি করতে হবে। নিলয় আর রেজওয়ান একটু পর রওনা দেবে বলেছে। কিছুক্ষণ পর ওরা সবাই বেরিয়ে পড়ে। দীর্ঘ 2 ঘন্টা পর ওরা চলে একটা পাহাড়ি রাস্তার ভেতরে। পৌঁছতেই হঠাৎ গাড়িটিকে সামনে থেকে একটা ট্রাক আসে, জোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে গাড়িটি দূরেই সিটকে গিয়ে পড়ে। এতে গাড়ির তো ভিতরে থাকা সবাই ওখানে মৃত্যুবরণ করে। হঠাৎ করে নিলয়ের ফোনে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা লোক বলে উঠল, আপনি কি নিলয় বলছেন? এই ফোনের প্রথম নামটা দেখে কল করলাম। আপনাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, আপনি এই ঠিকানায় তাড়াতাড়ি চলে আসুন। নিলয় এই কথা শোনার পর পাগলের মতো কান্না করতে থাকে। রেজওয়ান এসে দেখে নিলয় কান্না করছে। নিলয় রেজওয়ানকে বলে উঠল, বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে। এটা শোনার পর রেজওয়ান মুহূর্ত না থেকে নিলয়কে নিয়ে চলে যায় সেখানে। পৌঁছে দেখে তারা বাবা মা, বড় আম্মু, বড় আব্বু সবাই না ফেরার দেশে চলে গেছে। নিলয় ওদেরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রেজওয়ান তার প্রিয়সীর কাছে এসে তাকে বুকের সাথে মিশিয়ে কান্না করছে। রেজওয়ান দেখে তার প্রিয়সী এখনও বেঁচে আছে। দেরি না করে রেজওয়ান তার প্রিয়সীকে কোলে তুলে হাসপাতালে নিয়ে চলে যায়।
নিলয় তার বাবা মায়ের লাশগুলোকে পোস্টমর্টেম পাঠিয়ে দেয়। অন্যদিকে একজনের মুখের বিজয়ের হাসি হাসতে হাসতে বলে ওঠে, এই সাম্রাজ্য আবার নতুন করে তৈরি করো, এখন শুধু সময়ের অপেক্ষা। আমি আবার ফিরবো, ততক্ষণ এমপি তুমি আমার সাম্রাজ্য গঠন করো। আমি আজকে চলে যাব বাংলাদেশ থেকে, নারী পাচারের কাজ শুরু করে দাও। এই কথা বলে কিলার নামে লোকটি জোরে জোরে হাসতে থাকে। অন্যদিকে রেজওয়ানের বাবা মা এটা খবর পেয়েছে রেজওয়ানের বাবা মা দেশের বাহিরে থাকে। বিয়ের 2 দিন পর তারা চলে যায়। নিলয় তার বাবা মা বড় আব্বু বড় আম্মুর লাশ জানাজার শেষ করে ওদের কবরের কাছে কান্না করতে থাকে আর বলে, বাবা মা বড় আব্বু বড় আম্মু, তোমরা আমাকে একা করে চলে গেলে আমি কি করে থাকবো তোমাদের ছাড়া? রেজওয়ান নিলয়কে সান্ত্বনা দিতে থাকে। হঠাৎ সাজিদ নামের একজন ছেলে এসে বলে উঠল, তোমার পরিবারকে খুন করা হয়েছে। জানতে চাও কে খুন করেছে? আমার বাবা কিলার, তোমার বাবার বন্ধু, পুরনো শত্রু আদনান সাহেবের। তোমার বাবা আর আদনান সাহেব মিলে তার সকল তথ্য ফাঁস করে দেয় মিডিয়ার কাছে। নারী পাচার থেকে শুরু করে যতগুলো খারাপ আছে, এতে আইন প্রশাসনের লোকেরা তার সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছে। কিলার এটা সহ্য করতে না পারে, তাই তোমার পরিবারকে শেষ করে দিয়েছে। তাই আমি চাই তুমি কিলারকে শেষ করবে। নিলয় তার রেজওয়ান এতক্ষণ ধরে সাজিদের কথাগুলো শুনছিল। নিলয় সাজিদের উদ্দেশ্যে বলে উঠল, কিন্তু তুমি তোর বাবাকে কেন মারতে বলছো? আর কিলারকে মেরে তোমার কি উদ্দেশ্য? তখন সাজিদ হাসতে হাসতে বলে উঠল, হা 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 হা, কিলারকে আমি মারতে কেন চাই জানতে চাও? তাহলে শোনো, আজ থেকে 10 বছর আগে, তখন 12 বছর, আমি স্কুল থেকে ফিরছিলাম বাসায় আসতে দেখি আমার মাকে বেদরম মারছে। রোজ রাতে শয়তানটা নেশা করে এসে আমার মাকে বেদরম মারে। সেই দিন মারতে মারতে হঠাৎ করে মায়ের পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়। আমার চোখের সামনে মা মারা যায় আর শয়তানটা পালিয়ে যায় সেখান থেকে। আমি মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। আমার মা সেখানে মারা যায়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে। পুলিশ এসে আমাকে জেলে নিয়ে যায়। আমি নাকি আমার মাকে খুন করেছি, তাই আমাকে 10 বছরের দণ্ডিত করে। তাই আমি সেই দিন মনে মনে সেই দিন ঠিক করেছি আমি আমার মায়ের খুনের প্রতিশোধ নেব। নিলয় আর রেজওয়ান সাজিদের কথাগুলো শুনে সাজিদকে বলল নিলয়, আমার বাবা মাকে বড় আম্মু আর বড় আব্বুকে যে মেরেছে তাকে আমি ছাড়বো না, শেষ করে ফেলবো। নিলয় এই বলে সেখান থেকে চলে যায় হসপিটালে। ওখানে পৌঁছতেই নিলয় তার বোনের কেবিনের কাছে চলে যায়। নিলয় দেখে তার ছোট্ট বোনটা ঘুমিয়ে আছে। নিলয়ের এখানে বেঁচে থাকা সম্বলই হচ্ছে তার বোন। নিলয় তার বোনের হাতটা ধরে কান্না করছে। সাজিদ এসে নিলয়কে সান্ত্বনা দিচ্ছে। নার্স এসে বলে, দেখুন রোগীর অবস্থা ভালো না, এখানে কান্না করলে রোগীর সমস্যা হতে পারে, বাইরে যান বলছি। রেজওয়ান নিলয়কে বাইরে নিয়ে আসে। কিছু সময় পর একটি মেয়ে এসে বলল, আপনাদের স্যার যেতে বলেছে। দেরি না করে চলে যায় ডাক্তারের কেবিনে। গিয়ে ডাক্তার সাহেব নিলয় আর রেজওয়ানকে বসতে বলে। নিলয় বলে উঠল, ডাক্তার, আমার বোনের কি হয়েছে? আমার বোনের কিছু হবে না তো? আমার বোনের কিছু হলে আমি বাঁচব না ডাক্তার, আপনি যে করেই হোক আমার বোনকে বাঁচান। এই বলে নিলয় কান্না করছে। তখন ডাক্তার বলে উঠল, দেখুন আপনি নিজেকে সামলান, এভাবে ভেঙে পড়বেন না। আগামী 72 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে তাহলে কিছু বলা যাচ্ছে না, আর যদি না ফিরে তাহলে কোমায় চলে যাবার সম্ভাবনা আছে। মাথায় বেশি গুরুতর আঘাত লেগেছে, তাই কিছু বলা সম্ভব হচ্ছে না। তারপর নিলয় আর রেজওয়ান ডাক্তারের সাথে আরো কিছু কথা বলে বাইরে চলে আসে। নিলয় সাজিদকে বলে উঠল, সাজিদ, আজ থেকে শহরে এক নতুন ভয়াবহ শুরু হবে, যার নাম শুনলে ভয় এবং আতঙ্ক হয়ে যাবে। কিলার যতগুলো ডেরা আছে আর সাম্রাজ্য আছে সব ধ্বংস করব। এই বলে নিলয় কিলারের যতগুলো খারাপ কাজ আছে সবগুলো এক এক করে ধ্বংস করতে শুরু করে দেয়। শুধু তাই নয়, নিলয় আর সাজিদ 1 মাসের মধ্যে তাদের একটি গ্যাং তৈরি করে, যার নাম এসকে দ্য মাফিয়া কিং। এই 1 মাসের মধ্যে এই শহরটাকে লাশের বন্য বইয়ে দিয়েছে। অন্যদিকে এমপি তো ভয়ে আছে। তখনই এমপির ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিতেই ওপাশ থেকে বলে উঠল, এমপিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা শুনে এমপি রাগে চর শক্ত হয়ে যায়।
অন্যদিকে কিলার এটা খবর পেয়ে রাগে ফেটে পড়ে। কিলার রাগে বলে উঠল, এসকে আমি তোকে ছাড়বো, তুই আমার তিলে তিলে করা সাম্রাজ্য ধ্বংস করেছিস, তোকে আমি ছাড়বো না, তৈরি থাক, শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে নিলয় হাসপাতালে আসে, তার বোনকে দেখতে হাসপাতালে পৌঁছেছে। দেখে সেখানে সবাই উপস্থিত আছে। ডাক্তার এসে জানায় এই রোগীর চিকিৎসা দেশের বাইরে করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাই রেজওয়ানের বাবা মা সিদ্ধান্ত নেয় যে তাদের বৌমাকে কানাডায় নিয়ে যাবে। তাই নিলয়ও আমোদ করেনি। সেই দিনের পর থেকে নিলয়ের বোন কোমায় চলে যায়। তাই নিলয় তার বোনকে নিয়ে কানাডায় চলে যায়। দীর্ঘ 3 বছর ধরে কানাডায় চিকিৎসা হওয়ার পর জ্ঞান ফিরে আসে। খুব একটা স্বাভাবিক হয়নি। তাই নিলয় ঠিক করে সে দেশে ফিরে যাবে, বাকি চিকিৎসা দেশে গিয়ে করাবে ঠিক করে নিলয়। বর্তমান এরপর তো কি হয়েছে আপনারা সবই জানেন। এতক্ষণ ধরে রেজওয়ানের গল্পগুলো শুনছিল রিয়া আর জান্নাত। জান্নাত এসে নিলয়কে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নিলয় ও জান্নাতকে জড়িয়ে ধরে। পরের দিন সকালবেলা ভার্সিটি ভিপির ছেলেকে খুন করেছে। ভিপি সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। মিডিয়ার লোক খবর প্রচার করা শুরু করে দিয়েছে। পুলিশ এসে আরিয়ানের লাশটাকে নিয়ে যায়। ভপি ঠিক করে যে তার ছেলেকে মেরেছে, সে তাকে শেষ করে ফেলবে। তখন ভিপির মোবাইলে একটা ফোন আসে, দেখে এমপি কল করেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, তোমার ছেলেকে যে মেরেছে সে হলো আমাদের চিরশত্রু। তাকে শেষ করা এত সহজ কাজ নয়, তাকে মাইন্ড দিয়ে মারতে হবে। এই বলে ফোনটি রেখে দেয়। ভিপি ঠিক করে সে তার ছেলের খুনিকে শেষ করে ফেলবে। অন্যদিকে কিলার আজকে দেশে ফিরেছে। এমপি কিলারের উদ্দেশ্যে বলে উঠল, যেভাবেই হোক এই এসকে মাফিয়াকে শেষ করতেই হবে। ওর জন্য আমি আমার ক্ষমতা হারিয়েছিলাম এক সময়, তাকে যেভাবেই হোক শেষ করতেই হবে। তখন ওখানে একটা লোক এসে কিলারের উদ্দেশ্যে বলে উঠল, বস আমি খবর পেয়েছি, এসকে ছদ্মবেশ ধারণ করে এই কলেজে এসেছে আর আপনার একের পর এক ডেরা ধ্বংস করে দিয়েছে। তবে খবর পেয়েছি এসকে এর বোন এইখানেই থাকে, ওকে তুলে আনলেই এসকেও চলে আসবে। কিলার লোকটির কথা শুনে হাসতে হাসতে বলে উঠল, হা 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 হা, শত্রুকে ধ্বংস করতে হলে আগে তার দুর্বল স্থান খুঁজে বের করো। হা 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 হা, তাকে তুলে নিয়ে আয়, যা সব সময় এসে গেছে তাকে দমন করা। পরের দিন নিলয়ের ফোনে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, নিলয়, তোর বোন আর তোর ভালোবাসা এখন আমার কাছে বন্দি। তোকে 1 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে যদি না আসিস তাহলে লাশ হয়ে যাবে। এই বলে কলটা কেটে দেয় নিলয়। একটা মুচকি হাসি দিয়ে ফোনটা হাতে নিয়ে রেজওয়ানকে ফোন করে বলে এই ঠিকানায় চলে যেতে। তার বোন আর জান্নাত কিডন্যাপ হয়েছে সেটা বলেনি। তারপর নিলয় রহিমকে কল করে বলে দেয় তার পুরো গ্যাং নিয়ে সেখানে যেতে। কিছু সময় পর রেজওয়ান সেখানে পৌঁছে যায়। দেখে সামনে রিয়া আর জান্নাতকে বেঁধে রেখেছে চেয়ারের সাথে। তখন একজন লোক হাতে ছুরি নিয়ে মারতে আসলেই কোথা থেকে স্নাইপারের গুলি এসে লোকটির বুকটা ঝাঁঝরা করে দেয়। হঠাৎ স্নাইপারের গুলি আসায় ওরা বুঝতে পারছে না কোথায় থেকে গুলিটা চালানো হচ্ছে। হঠাৎ নিমিষের মধ্যেই ওখানে থাকা কিছু লোকেদের কারোর গলা কাটা তো কারোর হাত কাটা। সেখানে একজন আগন্তুক উপস্থিত হয়, সে আর কেউ নয় এসকে নিলয়। তখন পেছন থেকে কিলার বেরিয়ে এসে বলতে লাগলো, আসো এসকে আসো, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। এই যে দেখছিস তোর বোন আর তোর ভালোবাসাকে তোর চোখের সামনেই মারবো। এই বলে সেখানে এমপি আর ভিপি পেছন থেকে বেরিয়ে এসে জান্নাত আর রিয়ার মাথায় বন্দুক তাক করে ধরে থাকে। এটা দেখে নিলয় একটা মুচকি হাসি দিয়ে 1 নিমিষের মধ্যে ভিপি আর এমপির গলায় ছুরি চালিয়ে দেয়। তারা দুজন গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে মারা যায়। রেজওয়ান এসে রিয়া আর জান্নাতের বাঁধন খুলে দেয়। রিয়া রেজওয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে। রেজওয়ান সান্ত্বনা দিচ্ছে। এটা দেখে কিলারের চরম রাগ উঠে যায়। কিলার নিলয়ের দিকে বন্দুক তাক করে ট্রিগারে চাপ দেয়, কিন্তু গুলি বেরোয় না। কিলার জানে না যে নিলয় ওর বন্দুকের গুলি বের করে নিয়েছে। তখন নিলয় হাসতে হাসতে বলে উঠল, তোর গুলি আমার হাতে, বলেছিলাম না মাস্টারমাইন্ড গেম খেলবো তো ওদের স্টাইলে, মারবো আমার স্টাইলে। তখন
নিলয় তার চাইনিজ কুড়ালটা বের করে কিলারের হাতে একটা কোপ বসিয়ে দেয়। এতে কিলার চিৎকার করে ওঠে। নিলয় যেই না মারতে যাবে তখনই পেছন থেকে এজন গুলি চালায়। আপনারা আবার কি ভাবছেন গুলিটা কারোর গায়ে লেগেছে? আরে না না, গুলিটা ওপরে চালানো হয়েছে। নিলয় পেছনে ঘুরে যাকে দেখে তাকে দেখে তো অবাক হয়। সবচেয়ে বেশি অবাক হয় কিলার, কেননা সে আর কেউ না, সে হলো সাজিদ। সাজিদ নিলয়ের কাছে এসে নিলয়ের হাত থেকে চাইনিজ কুড়ালটা সাজিদ নিয়ে বলে উঠল, নিলয়, তুমি হয়তো ভুলে যাচ্ছ সে হচ্ছে আমার শিকার, তাই এটাই ভালো হবে তুমি আমার শিকারকে শিকার করতে দাও। এই বলে সাজিদ যেই না কিলারকে আঘাত করতে যাবে তখন কিলার বলে উঠল, সাজিদ, আমি তোর বাবা, তুই তোর বাবাকে মারবি? আমাকে মারিস না, তুই তোর বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দে, আমায় মারিস না। সাজিদ এটা শোনার পর হাসতে হাসতে বলে উঠল, হা হা হা, ছেড়ে দেবো? মনে আছে আমার মাকে আমার সামনে, আমার চোখের সামনে খুন করছিলি, সেই খুনের দায়ে আমায় 10 বছর জেলে থাকতে হয়েছে শুধু তোর জন্য, শুধু তোর জন্য। আমি কেবল আমার বাবাকে নয়, আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি, এখন তোকে মরতে হবে। এই বলে সাজিদ কিলারের বুকে ইচ্ছে মতো কোপাতে থাকে, যেন এক হায়না রূপ ধারণ করেছে। কিলারের লাশটা যেন ক্ষত কি বিক্ষত করতে থাকে। এটা দেখে রিয়া সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। রেজওয়ান দেরি না করে রিয়াকে কোলে তুলে নিয়ে হাসপাতালে চলে আসে। এরপর নিলয় কিলারের লাশের গায়ে লিখে দেয় এসকে। এরপর ওদের লাশগুলোকে নিয়ে কলেজের মাঠে রেখে দিয়ে চলে আসে। পরের দিন সকালবেলা নিলয় আজ কলেজে এসেছে, এসে দেখে 3 জনের লাশ পড়ে আছে ক্যাম্পাসের মাঠে। এটা দেখে ওখানে থাকা সবাই ভয়ে আতঙ্ক হয়ে পড়েছে, কারোর মাথা ঘুরছে তো আবার কেউ অজ্ঞান হয়ে পড়েছে। কিছু সময় পর সেখানে মিডিয়ার লোক খবর প্রচার করা শুরু করে দিয়েছে। ব্রেকিং নিউজ, আমি রাহাত আপনাদের সাথে আছি। গতকাল রাতে কে বা কারা এই শহরের সবচেয়ে বড় ভয়ঙ্কর এবং আতঙ্ক সন্ত্রাসী কিলার এবং ওএমপি এবং ভিপিকে কে বা কারা গতকাল রাতে হত্যা করে ক্যাম্পাসের মাঠে ফেলে দিয়ে চলে গেছে। কিলারের লাশের গায়ে লেখা ছিল এসকে, দ্য মাফিয়া কিং। তবে এই শহরে সবচেয়ে বড় আতঙ্ক তৈরি হতে যাচ্ছে। বিস্তারিত জানতে আমরা চলে যাব পুলিশ অফিসার রেজওয়ানের কাছে। স্যার, এই খুনগুলোর পিছনে আসল মাস্টার মাইন্ড কে বা কারা হতে পারে? বিস্তারিত আমাদের বলুন। ওপাশ থেকে রেজওয়ান বলে উঠল, দেখুন, এই খুনগুলো কে বা কারা করছে আমরা এর তদন্ত খুব শীঘ্রই করে জানতে পারবো। এরপর সাংবাদিক বলে উঠল, তো দর্শকবিন্দু, আপনারা দেখতে পেলেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো নিউজে। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন গ্লোবাল টিভি। নিলয় লাশগুলোর কাছে যেতেই দেখলো একটা চিঠি পড়ে আছে, তাই সবাই অগোচরে চিঠিটা হাতে নিল। নিলয় চিঠিটা হাতে নিয়ে ভাবতে থাকে, এই চিঠি আবার কে রেখেছে, এসব ভাবতে ছিল নিলয়। অন্যদিকে কলেজ কয়েকদিনের জন্য বন্ধ দেওয়া হয়েছে, তাই নিলয় সেখানে না থেকে বাসায় চলে আসলো। বাসার ভেতরে দেখে সবাই উপস্থিত হয়ে আছে। রেজওয়ানের বাবা বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের বৌমাকে আমাদের সাথে নিয়ে চলে যাব। আমি চাই না আমাদের বৌমার কোনো ক্ষতি হোক, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে আমাদের বৌমাকে আমরা নিয়ে চলে যাব। কিছু সময় নিলয় ভেবে বলল, তার বোনের কাছে এসে বলতে লাগলো, ঠিক আছে, আমি রাজি আছি বোন। আমি চাই না তুই কোনো ঝামেলায় পড়িস। আমি চাই তো ওখানে গিয়ে ভালো থাক। এখানে এসেছিলাম শুধুমাত্র আমার বাবা মায়ের প্রতিশোধ নিতে, সেটা হয়ে গেছে। কিন্তু রেজওয়ান আমাকে অনেক সাহায্য করেছে, তাই আমি চাই তোরা দুজন এখান থেকে চলে যা। রিয়া কিছু সময় পর ভেবে বলল, ঠিক আছে ভাইয়া, আমি রাজি আছি, তবে একটা শর্ত আছে, আমি চাই জান্নাতের সাথে তোর বিয়ে দিতে। জান্নাত এটা শোনার পর কিছুটা লজ্জা পেল। জান্নাত সেখান থেকে রুমে চলে গেল। নিলয় ঠিক আছে বলে তার রুমে চলে আসে। কিছু সময় পর জান্নাত নিলয়ের কাছে আসে, কান্না করতে করতে বলল, নিলয়, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আমি চাই না তোমাকে হারাতে, তোমার ক্ষতি হোক আমি চাই না। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই। আমি চাই না তোমাকে হারাতে, আমি তোমাকে হারাতে পারবো না নিলয়। জান্নাতের এই কথা শোনার পর নিলয় জান্নাতকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, আরে পাগলি, তুমি কান্না করছো কেন? আমি তো তোমার সাথেই আছি। আমি কথা দিচ্ছি কখনো তোমার ছেড়ে যাব না, পাগলি একটা। এমন সময় নিলয়ের ফোনে একটা কল আসে। কল রিসিভ করে ওপাশ থেকে রহিম বলে উঠল,
আচ্ছা বলে নিলয় ফোনটা রেখে দেয়। দেখলো তার ফোনে ইমেল একটা মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করে দেখতেই নিলয় আর বড় আব্বুর রুমে চলে আসে। রুমে আসতেই আলমারির ভিতর একটা ছোট্ট বাক্স দেখতে পায়। সেটা হাতে নিয়ে ভিতরে খুলে দেখে একটা চিঠি আর একটা পেন ড্রাইভ। নিলয় চিঠিটা নিয়ে খুলে পড়তে লাগলো। নিলয়, চিঠিটা যখন পাবে তখন হয়তো আমি আর থাকবো না। আমার পুরনো শত্রুরা তোমাকে আক্রমণ করার চেষ্টা করবে, তাই এই পেন ড্রাইভে সকল ইনফরমেশন পেয়ে যাবে। নিলয় পেন ড্রাইভটা তার ল্যাপটপে ওপেন করে দেখে একটা ফাইলটা ওপেন করে দেখলো চাইনিজ ভাষায় কি যেন লেখা রয়েছে। নিলয় আরও দেখতে পেল ওখানে কিছু সংখ্যার পাসওয়ার্ড লেখা রয়েছে। নিলয়ের এগুলোর মাথার উপর দিয়ে যাচ্ছে যেন সব, তাই নিলয় ল্যাপটপটা বন্ধ করে রেখে দিল। নিলয় কিছু সময় পর মনে মনে বলতে লাগলো, আমার কেন জানি মনে হলো বড় আব্বু ল্যাবে গেলে হয়তো কোনো রহস্য বের করতে পারবে। নিলয় এসব ভাবতেছিল, হঠাৎ করে নিলয়ের মনে পড়লো লাশের পাশে পড়ে থাকা চিঠির কথা। নিলয় রুমে এসে চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে লাগলো। মাস্টার মাইন্ড জগতে হয় মারো হয় মরো, কি ভেবেছো নিলয়? কিলার মেরে দিলে এখানে খেলা শেষ। তুমি তো খেলাটা শুরু করেছো নিলয়। কিলার তো তোমার পিছনে পিঁপড়ে মাত্র। পিঁপড়েকে মেরে কি হবে? জঙ্গলে হাইনাকে মারো। খিদে অনায়াসে সে ক্ষুধার্ত হয়ে আছে। হা 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 হা। এবার তোমাকে দিয়েই আমি আমার মাইন্ড গেম খেলা শেষ করব। তৈরি থেকো নিলয়, দেখা হবে খুব শীঘ্রই। নিলয় চিঠিটা পড়া শেষ করে ভাবতে লাগলো, কে দিল এরকম হুমকি চিঠি? তবে কি কিলারের উপরে একজন আছে? কিন্তু সে কে? আমার সব রহস্য খুঁজে বের করতে হবে। নিলয় এসে ভাবতেছিল, এমন সময় পেছন থেকে সাজিদ বলে উঠল, নিলয়, কি হয়েছে তোমার? আর তোমাকে দেখে মনে হচ্ছে যেন তুমি কোনো বিষয়ে চিন্তিত। কোনো সমস্যা হয়েছে? আচ্ছা যাই হোক, আজকে রাতে বড় একটা মিশন আছে, যেতে হবে। নিলয় হ্যাঁসূচক মাথা নাড়িয়ে সাই জানালো। কিছু সময় পর নিলয় আর সাজিদ নিচে এসে দুপুরের খাবারের জন্য ডাইনিং টেবিলে বসতে রেজওয়ান বলে উঠল, নিলয়, আমি আজকে গিয়ে চাকরিটা ছেড়ে দিয়ে আসব। আমি চাই না যে আমার কারণে তুই সমস্যা পড়িস। আর হ্যাঁ, আমরা ঠিক করেছি আগামী পরশু তোর আর জান্নাতের বিয়েটা দিয়ে আমরা এখান থেকে চলে যেতে। আর সাজিদ, আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? তুমি না থাকলে হয়তো আজকে এই জানোয়ারগুলোকে ধ্বংস করতে পারতাম না। তখন সাজিদ বলে উঠল, এতে ধন্যবাদের কিছুই নেই, এটা আমাদের কর্তব্য ছিল। তারপর ওরা সবাই খাওয়া শেষ করে কিছু সময় পর নিলয় রুমে চলে যায়, বিছানায় গা এলিয়ে দেয়। কিছু সময় পর নিলয় ঘুমিয়ে যায়। রাতের বেলা নিলয় ঘুম থেকে উঠে দেখে রুমে কোনো আলো নেই। নিলয় চারিদিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। নিলয় দেখতে পেল জান্নাত নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। নিলয় জান্নাতকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমাকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগছে। আজকে হঠাৎ শাড়ি পরেছে যে? জান্নাত নিলয়ের কথা শুনে অনেকটা অবাক হলো আর বলল, এত অন্ধকারের মধ্যেও তুমি কি করে বুঝলে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি? নিলয় জান্নাতের দুগাল ধরে হাসতে হাসতে বলে উঠল, আরে পাগলি, তুমি হয়তো ভুলে গেছো আমি কে। তুমি যদি অন্ধকারের ভেতর থাকো, আমি তোমাকে ওখানেই খুঁজে নেব। ভালোবাসি তোমায়। এই বলে নিলয় জান্নাতকে বুকের সাথে মিশিয়ে নেয়। তারপর জান্নাত যেটা করলো এটার জন্য নিলয় মোটেও প্রস্তুত ছিল না। জান্নাত নিলয়ের ঠোঁট জোড়া দখল করে চুষতে লাগলো। প্রায় 5 মিনিট অতিবাহিত হওয়ার পর ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে লাগলো। নিলয় বলতে লাগলো, এটা কি করলে? এখনো যদি কিছু হয়েছে তো তাহলে? বিয়ের পর অনেক আদর বাকি আছে, এখন তো সবই শুরু করেছি। এই বলে জান্নাত ওখান থেকে চলে যায়। রাতের বেলা সাজিদ বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যেতেই দেখলো তার জন্য কিছু লোক দাঁড়িয়ে আছে। সাজিদ কিছু না বলে বাইক স্টার্ট করে অজানা গন্তব্যের দিকে ছুটে চলেছে। কিছু সময় পর সাজিদ একটা জঙ্গলের ভেতর চলে আসে আর ওখানে দেখে কিছু লোক আর একটি ডাকে মেয়েদের চিৎকার এবং আর্তনাদ ভেসে উঠেছে। সাজিদ দেখলো দুইজন সামনাসামনি বসে আছে। সাজিদ বাইক থামিয়ে তার গানটা বের করে ওদের সামনে চলে যায়। সামনে যেতেই দুজন লোক এর মধ্যে বলে উঠল একজন লোক, এই তুই কে রে? তুই এইখানে কি করছিস? আর তুই এইখানে কিভাবে এলি? তুই জানিস এখানে আসলে তোর কি হতে পারে?
তুই জানিস আমরা কার লোক? ডেভিড ভিলেনের। তখন সাজিদ হাসতে হাসতে বলে উঠল, হি, তোরা হয়তো ভুলে যাচ্ছিস বাপেরও বাপ আছে, তাই তোদের ধ্বংস করার জন্য আমি এসেছি। এই কথাগুলো শুনে ওই লোক দুটো আরো বেশি রেগে যায়। আর ওই দুইজন লোক বন্দুক তাক করে সাজিদের দিকে ধরে থাকে। তখন ট্রিগার চাপ দিবে, তখন তাদের বন্দুক থেকে কোনো গুলি বেরোচ্ছে না। হঠাৎ এমন হয়, ওই লোক দুটো চমকায় এবং হড়কায় এবং হকচকিয়ে যায়। কিছু সময় পর দেখে ওদের লোকগুলো সবাই মাটিতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। কারোর ঘাড় থেকে মাথাটা আলাদা, তো কারোর থেকে পা আলাদা, তো কারোর গলা কাটা। এটা দেখে ওই লোকগুলো ওখানে ভয় পেয়ে বলতে থাকে, কে তুই, কে তুই, কে তুই? এই বলে লোক দুটো ভয় পেতে থাকে। কিছু সময় পর ওখানে এক আগন্তুক বেরিয়ে আসে, গায়ে কালো রেইনকোট আর মুখে কালো মাস্ক পরিহিত। আর আগন্তুকটুকু উচ্চস্বরে হাসতে হাসতে বলে উঠল, জঙ্গলের রাজার সিংহ। আর সিংহ শুধু জঙ্গলে পশু পাখিদের ভয় টিকে রাখে না, আতঙ্ককে টিকে রাখে। তোদেরকে এখানে কে পাঠিয়েছে? আগন্তুকটা এই বলে ওদের শরীরে অনবরত ছুরি দিয়ে আঘাত করতে থাকে। লোক দুটো ওখানে ছটফট করতে করতে আর বলতে থাকে, ভাই আমাদের ছেড়ে দিন, আমাদের মারবেন না ভাই, আমাদের প্লিজ ক্ষমা করে দিন। আমাদের এইখানে ডেভিড ভিলেন পাঠিয়েছে কিছু মেয়ে পাচার করার জন্য, আর এটার জন্য আমাদের অনেক টাকা দিয়েছে, তাই আমরা টাকার বিনিময়ে এই কাজটা করতে বাধ্য হয়েছি। ভাই আমাদের ক্ষমা করে দেন প্লিজ, আমাদের মারবেন না। তখন আগন্তুক বলে উঠল, তোদের বস এখন কোথায় থাকে? ওপাশ থেকে, ভাই আমি জানি না ও কোথায় থাকে, ওর সাথে আমরা কখনো দেখা করিনি, ওর সাথে আমরা শুধু ফোনে যোগাযোগ করেছি। তবে ভাই ও বলেছে কিছুদিনের মধ্যেও ও বাংলাদেশে চলে আসবে। এটা শোনার পর নিলয় তার চাইনিজ কুড়ালটা বের করে তাদের দুজনকে অনবরত কোপাতে থাকে। তাদের শরীরটা যেন ক্ষত বিক্ষত হয়ে যায়। তারপর ফাজিল দুজনের লাশটাকে জঙ্গলের ভিতরে ফেলে রেখে দেয়। ওখানে থাকা ট্রাকের কাছে চলে যায়। সাজিদ গিয়ে ট্রাকের ভেতরে সব মেয়েগুলোকে বের করে আনে। তারপর সাজিদ সেই মেয়েগুলোর বাসায় অ্যাড্রেস নিয়ে তাদের বাসায় পৌঁছে দিয়ে তার নিজ গন্তব্য চলে যায় সাজিদ। অন্যদিকে নিলয় চলে আসে তার বরাবর ল্যাবে ঢুকতেই দেখতে পায় একটি লোক। তার বড় আপু ল্যাবের ভেতর কি যেন করছে কেমিক্যাল নিয়ে। নিলয় বলে উঠল, আপনি এখানে কি করছেন? ওপাশ থেকে, তুমি নিলয়, আমার নাম জ্যাকসন। তুমি হয়তো আমাকে চিনবে না, আমি তোমাকে চিনি। আমি হলাম তোমার বড় আব্বুর সবচেয়ে কাছের একজন বন্ধু। আমি জানি তুমি কিসের জন্য এসেছো এখানে। তুমি কিছু রহস্য উন্মোচন করতে এসেছো এখানে। আজ থেকে বিগত 3 বছর আগে আমি আর তোমার বড় আব্বু একটা ফর্মুলা তৈরি করে আসছি। আমি জানি সেই ফর্মুলা তোমার শরীরে প্রয়োগ করছে তোমার বড় আব্বু, কিন্তু তোমার বড় আব্বু একটু ভুল করেছে। এই ফর্মুলা চিরস্থায়ী নয়, শক্তিকে ধরে রাখতে পারবে না। এই ফর্মুলা শক্তি শুধু চিরস্থায়ী থাকবে কেবল অন্য একটি ফর্মুলাতে, একটি পাসওয়ার্ডের মাধ্যমে। তোমার বড় আব্বু আর আমার একটা গুপ্ততর রুম আছে এই ল্যাবের ভিতর, এবং সেই পাসওয়ার্ডটা ছিল তোমার বড় আব্বুর কাছে। তো ওই পাসওয়ার্ডটা ছাড়া এই রুমে প্রবেশ করা অসম্ভব। এবং সেই রুমে আছে আরেকটি ফর্মুলা। তোমার শরীরে প্রবেশ করার সাথে সাথে তোমার শরীরে এখন বর্তমান যে শক্তি প্রয়োগ করা রয়েছে, যা চিরস্থায়ী নয়, এবং সে ফর্মুলা যদি তোমার শরীরে একবার প্রয়োগ করা হয়, তাহলে তুমি এই পৃথিবীর সর্বশক্তিমান। এবং তোমার বড় আব্বু আর আমার একজন চিরশত্রু আছে, যার নাম ডেভিড ভিলেন। ডেভিড সব সময় চাইতো যে আমরা সে ফর্মুলা তৈরি করে যেন ও শরীরে প্রয়োগ করি। আমরা দুজনেই সফল হয়েছি। একদিন আমি আর তোমার বড় আব্বু ল্যাবে কিছু কেমিক্যাল নিয়ে কাজ করছিলাম। তখন ল্যাবের ভিতরে ডেভিড ভিলেন ঢুকে আর বলে, হা হা হা, কোথায় গেল আমার সেই ফর্মুলা যেটা দিয়ে আমি সর্বশক্তিমান হতে পারবো? কোথায় সে ফর্মুলা? কি বললি, দিবি না? হা হা হা। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? সেই ফর্মুলাটা আমার হাতে চাই, খুঁজে দেখ কোথায় আছে। এটা দিয়ে আমি সর্বশক্তিমান হতে পারবো। হা হা হা। আর তোদের এই পৃথিবীটা এখন আমার হাতের মতোই থাকবে। হা। সেই দিন ডেভিড ভিলেন একটা ভুল করেছিল। আমরা সে ফর্মুলা শক্তির অর্জনে তৈরি করেছিলাম, কিন্তু ঠিকই সে ফর্মুলাটা শক্তির জন্য ছিল না, ওটা ছিল শক্তিকে ধ্বংস করার জন্য। ডেভিড ভিলেন হয়তো জানে না
সেই শক্তি তোমার শরীরে প্রয়োগ করা আছে। যদি একবার জানতে পারে তাহলে সেই ফর্মুলা তোমার শরীরে প্রয়োগ করে তোমার সব শক্তি থেকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। আর তোমার বড় আব্বুকে ডেভিড বিলেন খুন করেছে সেই ফর্মুলাটা ওকে দেয়নি বলে। এতক্ষণ ধরে নিলয় জ্যাকসনের কথা শুনছিল আর বলল, কিন্তু আমার বড় আব্বুকে তো কিলার খুন করেছে। ওপাশ থেকে, কিলার হচ্ছে ডেভিডের খুব কাছের একজন বিশ্বস্ত বন্ধু, তাই ডেভিড কিলারকে দিয়ে তোমার বড় আব্বুকে খুন করেছে। নিলয় এই কথা শোনার পর সবটা বুঝে যায়। নিলয় জ্যাকসনের হাতে একটা পেন ড্রাইভ দেয়। জ্যাকসন পেন ড্রাইভটা ওখানে থাকা কম্পিউটারে লাগিয়ে পেন ড্রাইভটা ওপেন করে কিছু সময় পর ওখানে একটা দরজা খুলে যায়। তারপর ওরা দুজন রুমের ভিতর গিয়ে আর একটা ল্যাব দেখতে পায়। নিলয় চারদিকে দেখছে যেন কেমিক্যাল দিয়ে ভরে গেছে ভেতরটা। তারপর জ্যাকসন একটা কেমিক্যাল ফর্মুলা নিয়ে এসে নিলয়কে ওখানে বসতে বলে। জ্যাকসন সেই ফর্মুলা নিলয়ের শরীরে প্রয়োগ করে দেয়। কিছুক্ষণ ফিগর হতে থাকে এবং কিছু সময় পর নিলয় স্বাভাবিক হয়ে যায় আর জ্যাকসন বলতে থাকে, আজ থেকে তুমি এই পৃথিবীর সবথেকে সর্বশক্তিমান এবং এই শক্তি তোমার শরীরে চিরস্থায়ী থেকে যাবে। মনে রাখবে, ডেভিড তোমার ক্ষতি করার চেষ্টা করবে এবং ওই ফর্মুলা দিয়ে তোমার শক্তিকে ধ্বংস করার চেষ্টা করবে। আমার কাজ শেষ, আমি আজকেই চলে যাব কানাডা। তোমার বড় আব্বু মৃত্যুর জন্য আমি খুবই দুঃখিত। আমি চাই তোমার বড় আব্বুকে চেয়ে মেরেছে, তুমি নিজে তাকে শাস্তি দেবে। কিছু সময় পর নিলয় তার বড় আব্বুর ল্যাব থেকে চলে আসে। রাত তখন 3টা বাজে। বাসার চাবি দিয়ে ভেতরে প্রবেশ করে নিলয় তার রুমে চলে যায়। গিয়ে দেখে জান্নাত তার বিছানায় ঘুমিয়ে আছে। রুমটা অন্ধকার, কিন্তু নিলয় জান্নাতকে দেখতে থাকে। ঘুমন্ত চেহারায় যেন অনেক সুন্দর লাগছে জান্নাতকে। নিলয় রুমের লাইটটা অন করে বিছানায় ঘুমাতে গেলে জান্নাত এসে নীলাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, নিলয় তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না নিলয়, আমি তোমাকে অনেক ভালোবাসি নিলয়, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না নিলয়। এই বলে জান্নাত জ্ঞান হারিয়ে নিলয়ের বুকে ঢলে পড়ল। হঠাৎ এমন হয় নিলয় একটু ভয় পেল আর বলতে লাগলো, জান্নাত কি হয়েছে তোমার? জান্নাত কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? এমন করছো কেন? কি হয়েছে বলো আমায়। এই জান্নাত কথা বলো, কি হয়েছে তোমার? নিলয়ের জান্নাতকে তার বিছানায় শুয়ে নিলয়ের চিল্লানোতে বাসায় সবার উপস্থিত হলো। হঠাৎ রিয়া বলে উঠল, কি হয়েছে নিলয়, তুই এভাবে চিল্লাচ্ছিস কেন? কিছু সময় পর ওখানে সাজিদ উপস্থিত হয়। নীলার সব খুলে বলে কি হয়েছে। রিয়া জান্নাতের কাছে গেল আর রিজওয়ান বলল, রেজওয়ান তুমি শীঘ্রই ডাক্তারকে কল করে আসতে বলো। তারপর রিজওয়ান তার ফোনটা হাতে নিয়ে ডাক্তারকে কল করে তাদের বাসায় আসতে বলল। 1 ঘন্টা পর দরজায় কলিং বেলটা বেজে উঠল। কে এসে তা দেখার জন্য সাজিদ নিচে চলে যায়। দরজা খুলে দেখে এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। সাজিদ যেন এক ধ্যানে তাকিয়ে আছে। হঠাৎ মেয়েটি সাজিদকে ঠেলে রুমে প্রবেশ করলো। সাজিদ খেয়াল করলো মেয়েটির হাতে একটি ব্যাগ। কিছু সময় পর রেজওয়ান নিচে নেমে আসলো আর মেয়েটির উদ্দেশ্যে বলতে লাগলো, লিজা তুই চলে এসেছিস, যাক ভালো হয়েছে, চল উপরে চল। ওরা দুজন উপরে চলে যায় আর এদিকে সাজিদ ভাবতে থাকে, ও তার মানে মেয়েটির নাম লিজা। বাহ, দেখতে তো অনেক সুন্দর আছে, কিন্তু মেয়েটাকে দেখে মনে হচ্ছে অনেক রাগী। এসব ভাবতে থাকে সাজিদ। অন্যদিকে রেজওয়ান লিজাকে নিয়ে উপরে চলে আসে আর বলে উঠল, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে লিজা, আমার কলেজ লাইফের ফ্রেন্ড। আমরা একসাথে ইউনিভার্সিটি পড়েছি। ওনার ইচ্ছা ছিল ডাক্তারি পড়ার, তাই 3 মাস আগে লিজা ডাক্তারে জয়েন করেছে। লিজা তোর সাথে পরিচয় করিয়ে দিই, অবশ্যই নিলয় আর ও সেরিয়া, আমি যার কথা তোকে সব সময় বলতাম। ওপাশ থেকে লিজা নামের একটি মেয়ে বলে উঠল, এসব আলাপ না হয় পরে করা যাবে। রেজওয়ান, আগে পেশেন্টকে দেখতে হবে। এখানে পেশেন্ট কে আছে? আচ্ছা, তোমরা সবাই বাইরে যাও, আমি দেখছি কি হয়েছে। এই বলে সবাই রুম থেকে বেরিয়ে গেল। প্রায় আধা ঘন্টা পর লিজা বেরিয়ে এসে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, উনি হয়তো অনেক ভয় পেয়েছে, তাই জ্ঞান হারিয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। আর নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে। এই কথা শুনে নিলয় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিলয় রুমে চলে গেল। জান্নাত ঘুমিয়ে আছে। নিলয় জান্নাতের মুখের দিকে তাকিয়ে আছে একভাবে। অন্যদিকে রেজওয়ান লিজাকে বলে উঠল,
লিজা, এত রাতে তোর একা যাওয়াটা ঠিক হবে না। সাজিদ, তুমি গিয়ে ওর বাসায় একটু পৌঁছে দিয়ে আসো তো। এই বলে সাজিদ গ্যারেজ থেকে গাড়ি বের করে নিয়ে আসে। লিজা গাড়িতে উঠে বসতেই সাজিদ গাড়ি চালাতে লাগলো। এভাবেই কিছু সময় অতিবাহিত হওয়ার পর নীরবতা ভেঙে লিজা রাগী গলায় বলে উঠল, ওই, আপনি কি গাড়িটা জোরে চালাতে পারছেন না? আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, বাসায় কাজ আছে অনেক। এইভাবে রাগান্বিত কথা বলায় সাজিদ মুচকি হাসি দিয়ে বলে উঠল, বাহ, তুমি রেগে গেলে অনেক সুন্দর লাগে তোমাকে, কিউটি। এ কথা শোনার পর লিজা আরো রেগে বলে, ওই, আপনি গাড়ি জোরে চালাবেন নাকি আমি ইঞ্জেকশন বের করব? এই বলে লিজা তার ব্যাগ থেকে একটা ইনজেকশন বের করে, যা দেখে সাজিদ বলতে লাগলো, এইটা করবেন না, আমাকে ইঞ্জেকশন দিবেন না। এই বলে সাজিদ গাড়ি জোরে চালাতে লাগলো। প্রায় 30 মিনিট পর লিজার বাসায় পৌঁছে যায়। লিজা গাড়ি থেকে নেমে এক মুহূর্ত না দাঁড়িয়েই বাসার ভিতরে চলে যায়। এইদিকে সাজিদ লিজার যাওয়ার পানে তাকিয়ে থাকে আর বলতে থাকে, যাক বাবা, কি মেয়েরে, ধন্যবাদ না দিয়ে চলে গেল। সাজিদ আর ওখানে না দাঁড়িয়ে গাড়ি নিয়ে আসায় বাসায় চলে আসলো। পরের দিন সকালবেলা নিলয়ের ঘুম ভাঙতেই দেখে জান্নাত তার পাশে ঘুমিয়ে আছে। নিলয় জান্নাতের মুখের উপরে লেপ্টে যাওয়া চুলগুলো কানের কাছে গুজে দিতেই হঠাৎ জান্নাতের ঘুম ভাঙে গেল। জান্নাত নিলয়কে ডেকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। জান্নাত কাঁদতে কাঁদতে বলে উঠল, নিলয়কে যেন তোমাকে আমার থেকে দূর করতে চাইছে। কালকে রাতে আমি একটা বাজে স্বপ্ন দেখেছি, তোমাকে আমার থেকে কেউ নিয়ে যাচ্ছে। আমি তোমাকে হারাতে চাই না নিলয়, ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। এই কথাগুলো বলে জান্নাত কান্না করতে থাকে। নিলয় জান্নাতকে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, আরে পাগলি, আমায় তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না, প্লিজ কান্না করো না, আমি তোমার পাশে আছি। এই বলে নিলয় জান্নাতের চোখের জল মুছে দেয় সযত্নে। কিছু সময় পর নিলয় আর জান্নাত ফ্রেশ হয়ে নিচে নেমে আসে সকালের নাস্তা করার জন্য। নিচে সবাই উপস্থিত আছে। নিলয় আর জান্নাত বসে পড়ে, সবাই নাস্তা খাওয়া শুরু। হঠাৎ এমন সময় রেজওয়ানের বাবা বলে উঠল, নিলয় তোমার বাবা মা নেই, তাই আমি চাই তুমি জান্নাতকে বিয়ে করো। আমি জানি তোমার বাবা আর জান্নাতের বাবা দুইজন পরস্পরের বন্ধু, তাই আমি তোমার বাবার দায়িত্ব পালন করতে চাই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী পরশু শনিবার তোমাদের বিয়ে দিতে, যেহেতু তোমরা দুজন দুজনকে ভালোবাসো। সো তোমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে। তোমরা কি এই বিয়েতে রাজি আছো? নিলয় আর জান্নাত হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সায় জানালো। তারপর তারা সবাই খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে নিলয় তার ল্যাপটপে বসে বসে কি যেন করতে লাগলো। নিলয়ের ফোনে একটা কল আসলো। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রহিম বলে উঠল। এই বলে কলটা কেটে যায়। নিলয় মনে মনে বলতে লাগলো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এবার শুরু হবে আসল খেলা। 2 দিন পর দেখতে দেখতে নিলয় আর জান্নাতের বিয়ে হয়ে যায়। কিছু সময় আগে কাজী সাহেব এসে বিয়ে পড়িয়ে দিয়ে গেছে। রাতের বেলায় রেজওয়ান নিলয় আর সাজিদ ছাদের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। সাজিদ নিলয়ের কানে কানে বলে উঠল, নিলয়, আজকে বাসর ঘরে বিড়ালটা মারতে যেন ভুলে যেও না। এই বলে সাজিদ মুচকি মুচকি হাসতে থাকে। এমন সময় রিয়া আসে ছাদের ওপরে। রিয়া রাগী গলায় বলতে লাগলো, নিলয়, তুই এখনো ছাদের উপরে কি করিস? তাড়াতাড়ি রুমে যা বলছি। মেয়েটা রুমে একা একা বসে আছে, আর তুমি রুমে আসো, তোমার খবর আছে। নিলয় আর না দাঁড়িয়ে রুমে চলে আসে। রুমে ঢুকতেই দেখে জান্নাত ইয়া বড় একটা ঘুমটা দিয়ে বসে আছে। জান্নাত বিছানা থেকে উঠে নিলয়ের কাছে এসে সালাম করতে নিলে নিলয় 2 বাহু ধরে নিলয় বুকে জড়িয়ে ধরে বলতে থাকে, এই পাগলি, কি করছো? তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। ঠিক এইভাবে আমি তোমাকে আগলে রাখবো। ওপাশ থেকে জান্নাত বলে উঠল, তাহলে আমায় কিউট বেবি এনে দাও, যে কিনা তোমার মতো কিউট হবে। এটা শোনার পর নিলয় জান্নাতের ঠোঁটে ঘাড়ে কিস করতে থাকে। এক পর্যায়ে নিলয় জান্নাতকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর ওরা দুজন ভালোবাসার সাগরে হারিয়ে যেতে থাকে। সকালবেলা পানির সিটাই নিলয়ের ঘুম ভাঙল। সামনে তাকিয়ে দেখে জান্নাত ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে আয়নায় সামনে চুল আঁচড়াচ্ছে। জান্নাত নীল শাড়ি পরেছে। জান্নাতকে যেন অনেক মায়াবী লাগছে।
নিলয় কাছে গিয়ে জান্নাতকে পেছন থেকে জড়িয়ে ধরে জান্নাত বলে উঠল, ছাড়ো বলছি আমায়, কাল রাতে অনেক দুষ্টুমি করেছো, এখন আর না, ছাড়ো বলছি আমায়। এটা শোনার পর নিলয় জান্নাতকে সামনের দিকে ঘুরিয়ে নিলয় জান্নাতের ঠোঁটজোড়া নিয়ে চুষতে থাকে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয় নিলয়। জান্নাত রেগে যেই না মারতে যাবে তখনই নিলয় দৌড়ে ওয়াশরুমে চলে যায়। কিছু সময় পর নিলয় গোসল শেষ করে বেরিয়ে আসে। নিলয় দেখলো জান্নাত বিছানায় বসে আছে আর ফোনে গেমস খেলছে। হঠাৎ রিয়া এসে বলল নিচে যেতে। কিছু সময় পর নিলয় আর জান্নাত নিচে চলে যায়। দেখে সবাই ডাইনিংয়ে বসে আছে। নিলয় আর জান্নাত বসে পড়লো। তারা সবাই নাস্তা খাওয়া শুরু করলো। এমন সময় রেজওয়ানের বাবা বলে উঠল, নিলয় এখনো আমাদের যেতে ব্যবসার নতুন প্রজেক্ট হাতে নিয়ে, তাই আমরা আগামী সপ্তাহে চলে যাব ভাবছি। নিলয় হ্যাঁ বলে মাথা নাড়ায়। দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। আজকে রেজওয়ানের বাবা মা চলে যাবে, তাই সবাই ঢাকা শাহজালাল বিমানবন্দর এয়ারপোর্টে এসেছে। রেজওয়ানের বাবা মাকে এগিয়ে দিতে রেজওয়ান আর রিয়াকে নিয়ে যাবে না বলে ঠিক করলো। রেজওয়ানের বাবা তাই ওদেরকে রেখে যায় নিলয়ের কথা ভেবে। রিয়া এসে বাবা মাকে ধরে কান্না করতে লাগে। রেজওয়ানের বাবা বলে উঠল, কখনো কান্না করবে না, তোমার বাবা মা নেই তো কি হয়েছে? রেজওয়ান হ্যাঁ বলে। কিছু সময় রেজওয়ানের বাবা মা সবাইকে বিদায় দিয়ে চলে যায়। তারপর নিলয় সবাইকে নিয়ে বাসায় চলে আসে। এভাবে দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। নিলয় আর জান্নাত আজকে ঘুরতে বেরিয়েছে। জান্নাত নিলয়ের কাঁধে মাথা রেখে বসে আছে। এমন সময় জান্নাত বলে উঠল, ওই দেখো ফুচকা, আমি ফুচকা খাবো। তারপর নিলয় জান্নাতকে ফুচকা খাওয়াতে নিয়ে যায়। জান্নাত ফুচকাগুলোকে বলে উঠল, এই যে মাম্মা, একটু বেশি করে ঝাল দিয়ে ফুচকা দিন তো। কিছু সময় পর ফুচকাওয়ালা মামা তৈরি করে জান্নাতের হাতে প্লেটটা দিতেই জান্নাত হাতে নিয়ে ফুচকা খেতে শুরু করলো। জান্নাত খাচ্ছে আর নিলয় একভাবে তাকিয়ে থাকে। এমন সময় জান্নাত নিলয়কে একটু ফুচকা মুখের সামনে ধরে নিলয় সেটা মুখে নিয়ে খেতে থাকে। কিছু সময় পর নিলয় পানি পানি বলে চিৎকার করতে থাকে। এমন সময় জান্নাত নিলয়ের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। 5 মিনিট পর ছেড়ে দেয়। নিলয় আর জান্নাত হাঁপাতে থাকে। নিলয় বলে উঠল, এটা কি করলে তুমি? এখনো যদি কিছুটা হয়ে যেত? জান্নাত নিলয়ের কাছে এসে বলল, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, চলো আমি বাড়ি যাব, আমার এখানে ভালো লাগছে না। নিলয় জান্নাতকে নিয়ে ওখান থেকে চলে আসলো। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা গাড়ি এসে নিলয়কে ধাক্কা দিয়ে চলে যায়। এটা দেখে জান্নাত নিলয় বলে চিৎকার করে উঠল। জান্নাত নিলয়কে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করতে বলে উঠল, নিলয় কথা বলো, নিলয় কথা বলো, তোমার কিছু হবে না নিলয়, তোমার কিছু হতে দিব না আমি, নিলয় কথা বলো। জান্নাত কান্না করছে। হঠাৎ সাজিদ সে রাস্তা দিয়ে যাচ্ছিল। সাজিদ দেখলো রাস্তার মাঝখানে অনেক ভিড়। কি হয়েছে তা দেখার জন্য ভিড় ঠেলে গিয়ে দেখলো নিলয় অ্যাক্সিডেন্ট করেছে আর জান্নাত কান্না করছে। সাজিদ দেরি না করে নিলয়কে হাসপাতালে নিয়ে আসলো। ডাক্তার নিলয়ের চলে যায়। কিছু সময় পর রিয়া আর রেজওয়ান হাসপাতালে চলে আসলো। রিয়া এসে জান্নাতের কাছে গিয়ে জান্নাতকে সান্ত্বনা দিতে লাগলো। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো। করিডোর থেকে জান্নাত সহ কান্নার জড়িত গলায় বলে উঠল, ডাক্তার, ডাক্তার আমার নিলয়, ওর কি হয়েছে? কিছু হবে না তো? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, ডাক্তার প্লিজ ওকে বাঁচান। ওপাশ থেকে ডাক্তার বলে উঠল, দেখুন, ভয়ের কোনো কারণ নেই, রোগী এখন বিপদমুক্ত। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 2 ঘন্টা পর ফিরে আসবে। ডাক্তার, নিলয়ের সাথে দেখা করতে পারি? হ্যাঁ পারেন, তবে একজন করে। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। তারপর জান্নাত কেবিনে গিয়ে দেখে নিলয় ঘুমিয়ে আছে। জান্নাত নিলয়ের হাতটা শক্ত করে ধরে কান্না করছে। এমন সময় একজন নার্স এসে জান্নাতকে বলতে থাকে, পেশেন্টের কাছে এইভাবে কান্না করবেন না, রোগীর ক্ষতি হতে পারে। এই বলে নার্স জান্নাতকে বাইরে করে দেয়। 2 ঘন্টা পর নিলয়ের জ্ঞান ফিরতেই একজন নার্স এসে বলে রোগীর জ্ঞান ফিরেছে। জান্নাত দেরি না করে নিলয়ের কাছে গিয়ে নিলয়কে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম? ভালোবাসি যে তোমাকে।
এই বলে জান্নাত নিলয়কে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। নিলয় জান্নাতের এমন কান্না করতে দেখে নিলয় বলে উঠল, আরে পাগলি এইভাবে কান্না করছে কেন? আমার কিছু হয়নি, দেখো আমি একদম ঠিক আছে, তুমি প্লিজ কান্না করো না। কিছু সময় পর সবাই কেবিনের ভিতরে প্রবেশ করে। ওপাশ থেকে রিয়া বলে উঠল, এখন কেমন লাগছে নিলয়? তোর যদি কিছু একটা হয়ে যেত, তুই জানিস আমরা কত চিন্তায় ছিলাম। একটু সময় পর ডাক্তার এসে নিলয়কে চেক আপ করে সবাইকে বলতে থাকে, লোক এখন ঠিক আছে, কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওইগুলো নিয়ে এসে খাইয়ে দিন, তাহলে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তারপর ডাক্তার কিছু ওষুধ লিখে দেয়। সাজিদ সেটা নিয়ে বেরিয়ে পড়ে ফার্মেসির উদ্দেশ্যে। সাজিদ যাওয়ার সময় হঠাৎ কার সাথে যেন ধাক্কা লেগে পড়ে নিচে। তাকিয়ে দেখে লিজা সাজিদের কাছে এসে ঠাস করে একটা চল দিয়ে রাগী গলায় বলতে থাকে, মেয়ে মানুষ দেখলে কি গায়ে পড়তে মন চায়? এরপর যদি দেখছি তাহলে এই বলে লিজা ওখান থেকে চলে যায়। আর সাজিদ চর খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর লিজার যাওয়ার দিকে তাকিয়ে আছে। সাজিদ কিছু না ভেবেই চলে যায় সেখান থেকে। প্রায় আধা ঘন্টা পর সাজিদ ফার্মেসি থেকে ওষুধ আর একটা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় হসপিটালে। জান্নাত নিলয়কে খাবার খাওয়িয়ে ওষুধ খাইয়ে দেয়। এমন সময় নিলয় বলে উঠল, রেজওয়ান, তুই রিয়াকে নিয়ে বাসায় চলে যা, আর জান্নাত তো আছে এখানে, আমার কোনো অসুবিধা হবে না। রেজওয়ান আর কিছু না ভেবে রিয়াকে নিয়ে বাসায় চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত তখন 1:13। নিলয়ের হঠাৎ ঘুম ভেঙে যায়। চারিদিকে তাকিয়ে দেখতে থাকে। সামনে একজনকে দেখে নিলয় একটা মুচকি হাসি দিল। যে না নিলয়কে আঘাত করতে যাবে, তখন নিলয় তাকে ধরে ঠাস করে একটা চর মারে নিচে ফেলে দেয় আর বলতে থাকে, কে তুমি? আর আমায় মারতে চাও কেন? বলো, কে তুমি? হঠাৎ সাজিদের মনে হলো ভিতরে চিল্লানোর আওয়াজ আসছে। তাই দেরি না করে সাজিদ কেবিনে প্রবেশ করে দেখলো অন্ধকার। তাই লাইট অন করতেই দেখলো মুখে মাস্ক পরিহিত একজন নিচে পড়ে আসছে। আর নিলয় বলছে, কে পাঠিয়েছে তোমায়? আমায় মারতে চাও কেন বলো? সাজিদ সেই মানুষটির কাছে গিয়ে মুখের মাস্কটা খুলতেই সামনে যাকে দেখলো সাজিদ স্তব্ধ হয়ে যায় আর বলতে থাকে, লিজা তুমি, তোমার হাতে এইটা কি? বলো কি এটা? ওপাশ থেকে নিলয় বলে উঠল, আমি বলছি ওকে কে পাঠিয়েছে। আর ওর হাতে এটা ফর্মুলা, এটা আমাদের শরীরের ভেতরে প্রবেশ করাতে চেয়েছিল। এটার দ্বারা আমার ভেতরে যে শক্তি আছে সেটা ধ্বংস করার জন্য। কিন্তু লিজা, তোমাকে এটা কে দিয়েছে বলো? লিজা, চুপ করে আছো কেন? লিজা চুপ করে আছে দেখে সাজিদ বলে উঠল, আমার প্রতি আমার এই কয়েকদিনে ভালো লাগা ভালোবাসা কাজ করেছে। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিন আমি তোমায় আমার করে ভালো লেগে গিয়েছিল, কিন্তু তুমি কি করলে? নিলয়কে খুন করতে চেয়েছিলে। তোমাকে আর দেখতে চাই না, তুমি আমার সামনে আসবে না কখনো। এই বলে সাজিদ ওখান থেকে চলে যায়। লিজা কান্না করতে করতে বলে উঠল, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমার এটা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। ডেভিড আমার মা আর ছোট ভাইকে আটকে রেখেছে। ডেভিডের লোক তোমার উপর অনেক আগে থেকেই নজর রেখেছিল। ওই দিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম, ডেভিডের লোক আমাকে ফলো করেছিল। ওই দিন যখন আমি বাড়িতে পৌঁছাই তখন ডেভিড আমার মা আর ছোট ভাইকে তুলে নিয়ে যায় আর বলেছে তোমার শরীরে এই ফর্মুলা প্রবেশ করাই, তাহলে আমার মা আর ভাইকে ছেড়ে দিবে। আমার এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কথাগুলো শুনে নিলয় বলে উঠল, তুমি কোনো চিন্তা করো না লিজা, আমি যা বলবো তুমি তাই করবে। তারপর নিলয় কি কি করতে হবে সব বুঝিয়ে দিল। তারপর লিজা সেখান থেকে চলে যায়। আর নিলয় বেডে এসে দেখলো জান্নাত ঘুমিয়ে আছে। নিলয় গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর মনে মনে বলে উঠল, ভাগ্যিস আমি পাগলিটাকে ঘুমের ওষুধ খাইয়েছিলাম, নয়তো কি যে করতো। অন্যদিকে সাজিদ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে গাড়ির গ্লাসে ওপর জোরে আঘাত করলো। সাজিদের হাত থেকে রক্ত পড়ছে, এতে সাজিদের কোনো ভ্রুক্ষেপ নেই। অন্যদিকে লিজা সাজিদ খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে আর দেখতে পায় সাজিদ নিচে বসে আছে আর ওর হাত থেকে রক্ত পড়ছে। লিজা সাজিদের কাছে গিয়ে সাজিদের হাতটা শক্ত করে ধরে কান্না করতে করতে আর বলে,
তুমি এটা কি করলে সাজিদ? আমি দোষ করেছি, তুমি আমায় শাস্তি দাও। এভাবে নিজেকে কেন আঘাত করছো? এই বলে লিজা আর ওড়নাটা ছিঁড়ে সাজিদের হাতে বেঁধে দেয়। এমন সময় সাজিদ বলে উঠল, জানো, আমার যখন 12 বছর বয়স ছিল তখন আমার বাবা আমার মাকে আমার চোখের সামনে খুন করে, আর সেই খুনের অপবাদে সেই খুনের মিথ্যা অপবাদে আমাকে 10 বছর জেলে কাটিয়েছি। আমি জীবনে কারোর মায়ায় পড়িনি, কিন্তু প্রথম যেই দিন তোমাকে দেখেছি তোমায় ভালোবেসে ফেলি। কিন্তু তুমি নীলাকে মারতে চেয়েছিলে, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। তুমি আমায় কথাটা একবার বিশ্বাস করো, আমি এরকমটা চাইনি, বিশ্বাস করো আমায়। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। তারপর লিজা ওখান থেকে চলে যায় কান্না করতে করতে। সকালবেলা রিয়া আর রেজওয়ান এসেছে হাসপাতালে নিলয়কে আজকে বাড়ি নিয়ে যেতে। রেজওয়ান হাসপাতালে এসেই ডাক্তারের সাথে কথা বলেছে, নিলয়কে আজ বাড়ি নিয়ে যাবে। ডাক্তার বলেছে আজ দুপুরে নিয়ে যেতে পারবে। অন্যদিকে লিজা যখন বাড়ি থেকে হাসপাতালের দিকে রওনা হচ্ছিল তখন কিছু ছেলে এসে লিজাকে বাড়িতে তুলে নিয়ে যায়। লিজা ছাড়ানোর জন্য চিৎকার করছে আর বলছে, কারা আপনারা? আমাকে ছেড়ে দিন, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন আমায়। তখন ওপাশ থেকে একটা ছেলে বলে উঠল। ছেলেটির কথা শুনে লিজা একটু ভয় পায়। প্রায় 30 মিনিট পর তারা লিজাকে একটা গাড়িতে নিয়ে আসে। বাড়ির ভেতরে ঢুকে একটি ছেলে বলল। তখন ওপাশ থেকে পেছনের চেয়ারে বসে থাকা লোকটি হাসতে হাসতে বলে উঠল, তোদের এখন এখানেই কাজ নেই, তোরা যা। আমার যেটা দরকার সেটা হলো নিলয়। তোমাকে আমি নিলয় মারতে পাঠিয়েছিলাম আর আমার সাথে চালাকি করলি। নিলয় মরেনি, বেঁচে আছে। আর নিলয়ের শরীরে যে ফর্মুলাটা প্রয়োগ করতে দিয়েছিলাম সেটা কি হয়েছে? ওপাশ থেকে লিজা বলে উঠল, আপনার কথা মতো আমি নিলয়ের শরীরে ফর্মুলাটা প্রয়োগ করে দিয়েছি, কিন্তু এবার তো আমার মা আর ভাইকে ছেড়ে দিন। তখন লোকটি লিজার সামনে এসে হাসতে হাসতে বলতে লাগলো, ছেড়ে দেব, কিন্তু তোমায় আর একটা কাজ করতে হবে। সেটা হলো সাজিদকে খুন করতে হবে। নিলয় বসের চেয়েও কাজে একজন। আর হ্যাঁ, যদি কোনো চালাকি করার চেষ্টা করেছো তাহলে এদিকে মা আর ভাইকে চিরদিনের জন্য হারাবে। আমার লোক তোমার উপর নজর রাখবে। লিজা সাজিদকে খুন করার কথা শুনে বুকের ভেতরটা ধুকধুক করে উঠল। যাকে নিজের জীবনের চেয়ে ভালোবাসে তাকে কি করে খুন করবে? অন্যদিকে নিলয়কে হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছে। এমন সময় পর নিলয় সাজিদকে তার রুমে আসতে বলল। সাজিদ আসতেই নিলয় বলে উঠল, সাজিদ, তুমি কালকে লিজার সাথে এমন ব্যবহার না করলেও পারতে। আজকে লিজা আমায় মারতে চেয়েছিল, কিন্তু তুমি কি জানো এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে? তাহলে শোনো কি হয়েছে। তারপর নিলয় সাজিদকে সবটা বলে, যেটা শুনে সাজিদ নিজেকে অনুশোচনা বোধ করে। তারপর সাজিদ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর জান্নাত রুমে প্রবেশ করে হাতে খাবার নিয়ে। জান্নাত নিলয় কি খাবার খাইয়ে দেয়। অন্যদিকে সাজিদ লিজাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সাজিদ মনে মনে বলছে, কোথায় গেল মেয়েটা? আমার কাছে নাম্বারও নেই যে কল করব। সাজিদ সারা দিন ধরে লিজাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তাই সাজিদ বাড়ি চলে আসে। এইভাবে দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ কেটে যায়। নিলয় এখনো পুরোপুরি সুস্থ। আর অন্যদিকে সাজিদ লিজাকে আজও খুঁজে বেড়াচ্ছে। সাজিদ একদিন বাসায় যাওয়ার পথে একদিকে চোখ আটকে যায়, দেখে লিজার মতো কেউ বসে আছে। সাজিদ দেরি না করে ওখানে চলে যায় আর দেখে সত্যি সত্যি লিজা বসে আছে। লিজাকে দেখে সাজিদ শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে, লিজা, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো আমি তোমার কত জায়গায় না খুঁজেছি। কোথায় ছিলে এতদিন? তুমি আমার ক্ষমা করে দাও। হঠাৎ করে লিজা সাজিদের সামনে গান তাক করে ধরে থাকে। সাজিদ কিছু বুঝে উঠতে পারছে না কি হচ্ছে তার সাথে। অন্যদিকে লিজার হাতটা থরথর করে কাঁপতে থাকে আর সাজিদ বলছে, কি হলো? গুলিটা চালাও। জানো তুমি আমাকে মারলেও না আমার কোনো অভিযোগ থাকবে না। গুলি চালাও। সাজিদের এই কথা শোনার পর লিজার হাতটা আরো জোরে জোরে কাঁপতে থাকে। এক সময় লিজা গানটা নিচে ফেলে দেয়। সাজিদকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি পারবো না এটা করতে, পারবো না তোমাকে নিজের হাতে খুন করতে। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি।
সাজিদ ও তার প্রিয়সীকে বুকে আগলে নিয়ে বলতে লাগলো, আমি সবটা জানি লিজা, নিলয় আমাকে সবটা বলেছে। তুমি চিন্তা করো না লিজা, আমি আছি তোমার পাশে। এই বলে সাজিদ লিজাকে যেই না ওখান থেকে নিয়ে আসতে যাবে তখনই কিছু লোক এসে ওদের দুজনকে অজ্ঞান করে নিয়ে চলে যায়। প্রায় 40 মিনিট পর ওরা একটা জঙ্গলের ভিতরে একটা গাড়িতে নিয়ে আসে। অন্যদিকে নিলয়ের ফোনে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে হাসতে হাসতে বলে উঠলো, ডেভিড বলছি, তোর পরিবারের লোক এখন আমার কবজায়। তোকে আমি 1 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে তুই যদি আসিস তাহলে ওদের মৃতলাশ বানিয়ে দেবো। এই বলে কলটা কেটে যায়। নিলয় মুচকি মুচকি হাসছে আর বলছে, পিপিলিকার পাখা গোজায় মরিবার তরে, এবার হবে আসল খেলা। অন্যদিকে ডেভিড ওর লোকদের বলে উঠল, এই তোরা এদের জ্ঞান ফেরা। তারপর ওখানে সবার জ্ঞান ফিরতেই দেখে সবাইকে বেঁধে রেখেছে। লিজা তো ভয় পেয়ে আছে। এমন সময় ডেভিড লিজার কাছে এসে রাগী গলায় বলে উঠল, আমার সাথে তারা কি? তোকে আমি সাজিদকে মারতে পাঠিয়েছিলাম আর তুই কি করলি? সাজিদকে ভালোবেসে ফেললি। আমি তো তোর চোখের সামনে ওকে মারবো। ওই আমার হকি স্টিকটা দে। এই বলে সাজিদের হাঁটুতে এক বাড়ি মারে। এতে সাজিদ জোরে চিল্লিয়ে ওঠে। এটা দেখে লিজা চিৎকার করে ওঠে। ডেভিড একের পর এক মারতে থাকে সাজিদকে। এটা দেখে লিজা কান্না করছে আর বলছে ওকে ছেড়ে দিতে। এমন সময় ডেভিড দেখতে পেল তার কিছু লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এমন সময় ডেভিড বলে উঠল, কি হচ্ছে এখানে? কি করলো এমন? তখন ওপাশ থেকে সাজিদ হাসতে হাসতে বলে উঠল, হিংস্রতার শিকারকে ধ্বংস করতে এসেছে। সাজিদের কথা শুনে বুঝে যায় তার সাথে লিজা বেইমানি করেছে। ডেভিড যেই না লিজাকে গুলি করতে যাবে তখন এক নিমিষেই যেন কে এসে তার হাত থেকে গুলিটা কেড়ে নেয় আর ওর সব কয়টা লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এটা দেখে ডেভিড একটু ভয় পায় আর বলতে থাকে, কে এখানে? সামনে আয় বলছি। এমন সময় গায়ে কালো কোট, মুখে মাস্ক পরিহিত একজন আগন্তুক বেরিয়ে আসে। সে আর কেউ নয়, এসকে দ্য রকস্টার কিং। ডেভিডের সামনে আসতেই ডেভিড বলে উঠল, নিরয় তুই? তুই কি ভেবেছিস আমি তোকে দেখে ভয় পাবো? ওই দেখ তোর ভালোবাসা এখানে দেখছিস, কি রেখেছি বোম, আর কি দেখছিস রিমোট আমার হাতে। এই নে, পারলে বাঁচিয়ে দেখা ভালোবাসাকে। এটা দেখে জান্নাত ভয় পেয়ে কান্না করতে করতে নিলয়কে বলতে থাকে, নিলয়, আমি তোমাকে ভালোবাসি নিলয়, খুব বেশি ভালোবাসি। এই কথা শুনে নিমিষেই মধ্যে নিলয় জান্নাতকে নিয়ে আসে তার কাছে। নিলয় জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে। অন্যদিকে নিলয় বোমাটা ওখানে অফ করে দেয় আর জান্নাত গিয়ে সবার হাতে পায়ে বাঁধন খুলে দেয়। অন্যদিকে নিলয় তার চাইনিজ কোরালটা বের করে ডেভিডের কাছে গিয়ে বলতে লাগলো, ভেবেছিলাম তুই আসলে একটা বোকা, কিন্তু তুই বোকা না, এবার তোকে মরতে হবে। নিলয়ের এই কথা শোনার পর ডেভিড বলতে থাকে, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। নিলয় কোনো কথা না শুনে তার চাইনিজ কুড়াল দিয়ে বুকের ওপর অনবরত কুপাতে থাকে। একটা সময় নিলয় ডেভিডের লাশটা খণ্ড খণ্ড করে রেখে দিল ওখানে। কিছু সময় পর ওখানে পুলিশ আসে। নিলয়ের সামনে যাকে দেখলো তাকে দেখে তো অনেক অবাক হলো আর বলল, রফি তুই এখানে? তো একজন পুলিশ অফিসার? ওপাশ থেকে রাফি বলে উঠল, না নিলয়, আমি একজন সিআইডি অফিসার। আমি জানতাম তুই এসকে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। অবাক হচ্ছিস? আমি অনেক অবাক হয়েছিলাম যেদিন তুই এমপির ছেলে রকিকে খুন করে সেখানে একটা চিঠি রেখে আসিস, কিন্তু তুই ওখানে একটা ভুল করেছিস। তোর এই মানিব্যাগটা ফেলে গিয়েছিলি, যার মধ্যে আমি অনেক রহস্য দেখছি। তাই তোর পিছনে পুরো ব্যাকগ্রাউন্ডটা খুঁজে বের করি আর জানতে পারি তোর এই খুনগুলোর পিছনে আসল কাহিনী। আর হ্যাঁ, একটু আগে যাকে খুন করলি সে কে জানতে চাস? আমার বাবা, অবাক হচ্ছিস? এটাই স্বাভাবিক। আমি ভেবেছিলাম আমি নিজে মারবো, কিন্তু আসতে দেরি হয়ে গেছে। বাট কোনো সমস্যা নেই। এই তোমরা এই লাশগুলোকে নিয়ে যাও। আর নিলয়, তুই চিন্তা করিস না, আমরা তোকে অ্যারেস্ট করতে আসিনি। এই তোমরা চলো। এই বলে রাফি ওখান থেকে চলে যেতে নিলে নিলয় বলে উঠল, তুই তোর বাবাকে মারতে চাস কেন? ওপাশ থেকে রাফি বলে উঠল, সেটা না হয় রহস্য থাক, সব গল্পে যে রহস্য উন্মোচন করতে হবে সেটা তো কথা নেই। গুড বাই, পরে দেখা হবে। এই বলে রাফি ওখান থেকে চলে যায়। অন্যদিকে লিজা তার মা ছোট ভাইকে জড়িয়ে ধরে কান্না করছে। 1 সপ্তাহ পর লয়ের এসেছে বাবা, মা, বড় আব্বু, বড় আম্মু।
কবর জিয়ারত করতে। নিলয় কান্না করছে আর বলছে, বাবা, মা, বড় আব্বু, বড় আম্মু, আমি পেরেছি। আমি খুনিদের শাস্তি দিয়েছি। এমন সময় জান্নাত নিলয়ের কাঁধে হাত রাখে। নিলয় জান্নাতকে জড়িয়ে ধরে কান্না করছে। জান্নাত বলে উঠল, এই তুমি কাঁদছো কেন? তুমি কান্না করলে বাবা মা আরও কষ্ট পাবে তো। আজ লিজা আর সাজিদের বিয়ে, ভুলে গিয়েছো? নিলয় আর জান্নাত বাসায় চলে যায়। দেখতে দেখতে সাজিদ আর লিজার বিয়েটাও হয়ে যায়। বাসর ঘরে বসে আছে লিজা। গুটি গুটি পায়ে সাজিদ রুমে প্রবেশ করলো। লিজা উঠে এসে সাজিদের পায়ে সালাম করতে নিলে সাজিদ দু বাহু ধরে বলে উঠল, কি করছো এটা? তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। এই বলে সাজিদ লিজাকে কোলে তুলে নিয়ে বিছানায় গিয়ে তারা দুজনে হারিয়ে যেতে থাকে ভালোবাসার অতল সাগরে। তাদের খুনসুটি ভালোবাসা যেন এভাবেই চলতে থাকুক। গল্পটা এখানেই শেষ করছি। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো গল্পে। আসসালামু আলাইকুম।